আমার তো আসলে ফ্রিল্যান্সিং এ ঢোকাটা পুরোটাই মিস্টেক। ভিডিও এডিটিং আমি নিজেকে ফেলিয়ার মনে করি। ভিডিও এডিটিং এজেন্সি যে স্টার্ট করছি। প্যাশন জিনিসটা আননেসেসারি। যদি আজকে সবকিছু হারায় ফেলি, জিরোতে চলে যাই, আমি 100% সিউর আমি ১ সপ্তাহের মধ্যে আমি ৳১,০০,০০০ যেতে পারবো। ৳১০০ অনেকগুলো নোট নিয়েছিলাম। নিয়ে চিন্তা করছিলাম যেদিন আমি পারবো না, আমি নোট ছিঁড়ে ফেলবো। আমি একটা গেম খেলতাম GTA San Andreas Multiplayer। তো এটার উপরে একজন ইবুক লিখছে অ্যান্ড থাউজেন্ডস অফ ডলার্স কামাইছে। ফ্রিল্যান্সাররা বা যারা গ্লোবালি কাজ করতে চায় তারা ওই যে চ্যাট করে, মেসেজিং করে, এগুলোতে তারা হচ্ছে যে সমস্যা নেই। ভিডিও কলে আসতে বললে খুব নার্ভাস হয়ে যায়। এনভায়রনমেন্ট ভালো থাকলে কনফিডেন্ট বেশি ফিল করা যায়। প্রথম স্টেপটা নেওয়া উচিত যে যাই হোক আমি ফেস করি। ইংলিশ কিন্তু কেমন বলতেছি ম্যাটার করে না। আমার মনে হয় দুনিয়ার সবারই যে বিজনেসই করো না কেন, যত টাকাই কামাক না কেন, সবারই কোনো রকম প্রবলেমস আছে লাইফে। অনেকজনের ফ্যামিলি প্রবলেমস থাকে, অনেকজনের রিলেশনশিপ প্রবলেমস থাকে। কোনো কিছু যদি করতে হয় আমার পারসিস্টেন্ট ধরে রাখতেই হবে, কনসিস্টেন্ট থাকতে হবে একদম। ইন্টারনেটে একটা আলাদা ল্যাঙ্গুয়েজ আছে কিন্তু। সো আপনার কাছে দুইটা কোয়েশ্চেন থাকবে। একটা হচ্ছে আপনার সম্পর্কে আমরা অনেকেই জানি, কিন্তু অডিয়েন্সের মধ্যে আমি আশা করি বেশিরভাগ মানুষই জানে। তারপরে যদি একটু ছোট করে অডিয়েন্সের উদ্দেশ্যে বলতেন। যারা জানে না, আমি আইসুল হক, পডকাস্ট নাম লেখা থাকবে। বেসিক্যালি আমি একটা এআই এজেন্সি চালাই কারেন্টলি। আমার একটা হোল্ডিং কোম্পানি আছে সিম্পলিনেস নামে। ওটার আন্ডারে আমরা ইন্টারনেট বিজনেসেস তৈরি করি একটা ডিফারেন্ট। তার মধ্যে এআই এজেন্সিটা আছে। একটা মার্কেটিং কোম্পানিও আছে সিম্পলিনেস ডিজিটাল, যেটা সোশ্যাল মিডিয়া মার্কেটিং করে। অ্যান্ড বাকি আমরা সফটওয়্যার নিয়ে আর কি কাজ করার চেষ্টা করতেছি। ভাইয়া আপনি হচ্ছে অনেক সিনিয়র ফ্রিল্যান্সার, কারণ আমি যখন আপনার ব্যাপারে ঘাটাঘাটি করছি আমি দেখছি 2014 থেকে আপনি ফ্রিল্যান্সিং করেন। সো অলমোস্ট 11-12 বছর। সো ওই সময় আসলে আমি যেটা মনে পড়ে যে ওই সময় ইন্টারনেটের অবস্থা অত ভালো ছিল না, কিন্তু আপনি যে সময় থেকে ফ্রিল্যান্সিং করেন, ফ্রিল্যান্সিং এ সোলো ফ্রিল্যান্সার ছিলেন, এখন এজেন্সি বিল্ড করলেন। এই জার্নিটা যদি বলতেন, বা কেন আপনার মনে হলো যে না এখন একটা এজেন্সি বা এআই নিয়ে কাজ করা যায়। আমার তো আসলে ফ্রিল্যান্সিং এ ঢোকাটা পুরোটাই মিস্টেক। সো যদি যদি কেউ না জানে এখানে, সো বেসিক্যালি আমি একটা গেম খেলতাম GTA San Andreas Multiplayer। আমরা সবাই San Andreas খেলছে সবাই। মাল্টিপ্লেয়ার ছিল ওটার অনলাইন ভার্শনটা। তো অনলাইন ভার্শনটা খেলতাম। ওখানে আগেকার দিনে ফোরামস থাকতো অনেক। যেমন Facebook, তো ওরকম ফোরামস থাকতো। ফোরামসে মানুষজন পোস্ট করতে পারতো। তো গেমের একটা ফোরাম ছিল। ওই ফোরামের মধ্যে মানুষজন আবার নিচে নিজের যে কে পোস্ট করতেছে ওদের সুন্দর সিগনেচার বানাইতো। সো ডিজাইন করতো। তো আমি খেয়াল করছিলাম যে ওই সিগনেচারগুলো বানায় দিলে আমারে মানুষ গেমে টাকা দিবে। আমি গেমে মিলিয়নস অফ ডলার্স পাবো। হ্যাঁ, স্যানেন্সের ভিতরে যে উপরে টাকা দিত না? সো অনলাইনে আমার গেমে টাকা দিবে, যেটা অনেক কষ্ট গেমে টাকা কামানো অনলাইনে। তো আমার যদি গেমে টাকা দিবে, আমি যদি ওদেরকে সিগনেচার বানাই দিই, টাকা পাবো। তা আমি ইউটিউবে গিয়ে গ্রাফিক ডিজাইন শিখা শুরু করছি। জাস্ট গ্রাফিক ডিজাইন শিখছি। পরে আমি আ ওই সিগনেচার বানাইছি প্রায় ১ বছর ২ বছর। ওখানে একটা মাল্টিমিডিয়া টিম ছিল। ওদের সাথে কাজ করা শুরু করছি। ওরা অনেক হেল্প করছে। ফ্রিতে, সব ফ্রিতে। ওই জাস্ট গেমে টাকা পাইতেছি। আর ওটাতেই অনেক খুশি। হঠাৎ একদিন দেখি যে আমার সাথে যারা কাজ করতেছে ওরা অনেক টাকা কামায় অনলাইনে। এই সেম জিনিস করে কিন্তু অন্য ৳১০০ কামাচ্ছে। সো আমি সার্চ করা শুরু করছি। জাস্ট কিউরিওসিটি থেকে যে আমার সার্চ করতে হবে। তখন বয়স পরে কত? তখন ১৫ বছর। টোটাল ১৪ টা। আচ্ছা। তখন freelancer.com খুঁজে পাই। কারণ ওইটাই সবচেয়ে ওই সময় কমন ছিল নাম করা। freelancer.com এ যাই গিয়ে দেখি কনটেস্ট করা যেত। যে ডিজাইনে লোগোতে আমি কনটেস্ট করলাম, এগুলো ঢুকলাম। তো কনটেস্টে আমি প্রতিদিন একটার পর একটা প্রতিদিন সাবমিট করতাম। প্রতিদিন ১ টা ২ টা করে করতাম। অ্যান্ড আমার আব্বুকে দেখাতাম, চাচুদের দেখাতাম যে এত সুন্দর হইছে কিনা। এরকম করতে হঠাৎ একদিন একটা এক্সাক্টলি মনে নাই। মনে হয় $70 মতো ছিল। যতদূর মনে হয়। তো একটা জিতে গেছিলাম। ওই যে জিতছি পরে freelancer.com এ একটা রেটিং পাইলাম। ওই রেটিং এ কাজ করা শুরু হইলো। ওই করতে ফ্রিল্যান্সিং জার্নিটা শুরু হলো 2014 তে। এটা হচ্ছে 2014 আ শুরু করছি জুনের দিকে মনে হয়। ওরকমই কাছাকাছি হবে। জুন অর জুলাই আমার এক্সাক্টলি মনে নাই। তো ওই জার্নিটা শুরু হইলো অ্যান্ড দেন বেসিক্যালি আস্তে ক্লায়েন্ট পেলাম। পার্মানেন্ট যখন আমরা ফ্রিল্যান্সিং কনটেস্ট করলেও ক্লায়েন্ট পার্মানেন্ট হয়ে যায় অনেক সময়। যাদের রেগুলারলি জানেন। তো অনেকগুলা ২-৩ টা ক্লায়েন্ট ছিল। ওদের সাথে কাজ করা শুরু করলাম। মাসে $200-300 কামাইতেছিলাম। ওই ছোটবেলায় ১৬ বছরে ভালোই লাগতো, অনেক ভালো লাগতো। এখনো অনেকের কাছে 200-300 টাকা কেমন কেউ এই সময় তো মনে করতো আমি সেরা ভাই। মানে বাসায় বসে জীবনে কেউ শুনেও নাই। ফ্রেন্ড সবাই পারে এমনি ছোট সবাই কামাইতেছি। তেমন কাউকে বলতাম না তো। পরে একটা সমস্যা হতো ওই সময় টাকা না অনেক কষ্ট হতো। সো আমার একটা চাচু ছিল, সে আমাকে হেল্প করে দিছিল। তার থ্রুতেই সব ক্যাশ নিয়ে আসতাম। সে ক্যাশ করে দিত আরকি। কিভাবে করতাম জানি না, ক্যাশ করে দিত। তো ওইটা অনেক হেল্প হইতো। অ্যান্ড আ তারপর আস্তে যখন জিনিসপত্র যেটা করা হচ্ছে শিখলাম জিনিসপত্র কেমনে কাজ করে। গ্রাফিক ডিজাইনিং করতাম, লোগো বানাইতাম। কয়েকটা ফুটবল পেজের সাথে কাজ করতাম। তো তখন ফেসবুকে ফুটবলের মেসি রোনালদো অনেক কিছু ওইগুলো কাজ করতাম। তো পোস্ট করতে ডিজাইন করতে আমি একদিন Fiverr খুঁজে পাই। আগে Fiverr জানতাম বাট আগে মনে হয় Fiverr না। আগে Upwork জানতাম। Upwork এর নাম অন্য ওডেস্ক ছিল। তো কখনো তো ইন্টারেস্টেড ছিলাম না।
ফাইবার খুঁজে পাই, ফাইবার দেখছিলাম যে কম দামি যে হিপস্টার ট্র্যাক লিস্ট আছে না, যে কাজ আছে। তো ঢুকলাম ফাইবারে, ঢোকার পরে ফাইবারে প্রবাবলি কাজ করা স্টার্ট করলাম। অ্যান্ড সাথে সাথে এটা মনে হয় 2018 বা 19-এর দিকে হবে, মানে তখন অলরেডি কাজ করতেছি, ঠিক আছে। আমি ডিজাইনে আর মজা লাগতেছিল না, বিকজ ফটোশপে একটা টাইমের পর কত কিছু শিখা যায়, ক্রিয়েটিভ ব্রেন ছাড়া মানে শিখার কিছু থাকে না, টুলস গুলা চলে আসে হাতে, কিন্তু মাথায় ক্রিয়েটিভিটিটা না বার। ওইটা বাদে আর কিছু শিখার নেই ওই সময়। তো তখন আমি ভালোই কাজ করতাম, এখনো কাজটা আছে সব, লাগলে আমি পাঠিয়ে দেবো, দেখাতে পারি, সমস্যা নেই। তারপর আমি শিখবে সবাই বলে একটা ইনস্টিটিউশন ছিল, ওদের ওখানে জয়েন করছিলাম ওয়ার্ডপ্রেস শেখার জন্য, ডেভেলপমেন্ট শেখার জন্য। সো শিখলাম, ওরা আমি ওয়েবসাইট বানানো শুরু করছি। অ্যান্ড পরে আমি ওয়েবসাইটসই বানাতাম, চেষ্টা করতাম ওয়েবসাইটই বানাতে। তো ডিজাইন থেকে আস্তে আস্তে ওয়েবসাইট বানানো শুরু করলাম, ওয়েবসাইটের কাজ টাজ করতেছি, অনেক দিন কাজ করছি। অ্যান্ড যত ডিজাইন করতেছি আমি আমার বোনের একটা বিজনেস শুরু করা হয়েছিল সাথে, নিজে কয়েকটা জিনিসটা অনেক কিছু, মানে এগুলো আসলে ছোট ছোট জিনিস তো আর বলা জার্নি, তো ব্যাস অনেক কিছু ট্রাই করা হইতো। তো সাথে সাথে মার্কেটিংও শিখা হয়েছে, লাইক মেটা শিখা হয়েছে, ওভারঅল ডিজিটাল মার্কেটিং শিখা হয়েছে, বুঝা হয়েছে জিনিসপত্র। অ্যান্ড এই জার্নিটা মানে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট বানাইতে 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 এক সময় গিয়ে কেমনে জানি ডিজিটাল মার্কেটারই হয়ে গেছি, ঠিক আছে। মানে যে করতে করতে, কারণ ওইটায় ক্লায়েন্ট বেশি আসতেছিল, মানে ক্লায়েন্ট বেশি বলবো না, রিটেইনার ক্লায়েন্টস বেশি আসতেছে, ধরো লাইক যারা মাসের পর মাসে থাকবে। ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে কেউ তো একটা বার করলাম, আবার পরের মাসে ক্লায়েন্ট খুঁজে উঠে। তো ওই রিটেইনার ক্লায়েন্টসের জন্য আস্তে আস্তে মার্কেটিং এর দিকে করা হইলো। পরে মানে যদি যে 2020, 21, 22 এরকমের দিকে আমি দেখছি যে টিকটক অনেক ভালো করতেছে, তা আমি নিজে কন্টেন্ট বানানো শুরু করলাম। আপনি 540টা ভিডিও সম্ভবত টিকটকে দিছে। 500 হবে, হ্যাঁ 500। এত ভিডিও কিভাবে একসাথে, মানে 1 বছর? ওটার কাহিনী আছে, আমি কন্টেন্ট বানানো শুরু করছি না, শুরু করে আমার মাথায় ছিল যে কন্টেন্ট বানানো অনেক ডিফিকাল্ট। প্রথমে শুরু করছি, 1 মাস মতো পারতেছিলাম না, অনেক কষ্ট, মানে কেমন বসে লাগে, লজ্জা লাগে অনেক, এই কাছে ভালো লাগে না, মানে কি বানাইছে। আর টিকটক তারও খারাপ জিনিস লাগতো এই সময়, মানুষজন আসতেছে, আমি জাস্ট কথা বলতে থাকি। তো পরে আমি ডিসাইড করছিলাম যে আচ্ছা, কোনো কিছু যদি করতে হয় আমার পারসিস্টেন্ট ধরে রাখতেই হবে, কনসিস্টেন্ট থাকতে হবে একদম। সো আমি চিন্তা করছি যে হোয়াট ইফ আমি প্রতিদিন একটা করে ভিডিও দিই, আমি 365 দিনে 365টা ভিডিও দিব। কিন্তু এটা তো পসিবল, অনেক ডিফিকাল্ট, তাই না? সো আমি 100 টাকার অনেকগুলো নোট নিয়েছিলাম, নিয়ে চিন্তা করছিলাম যেদিন আমি পারবো না আমি নোট ছিঁড়ে থাকবো, এর অনেক গায়ে লাগে, টাকা চিরতে অনেক গায়ে লাগে। সো আমার একদিনে মিস করছে, আমি একজনের টাকা দিয়ে দিছি, কিন্তু বাকি দেখবে একদিনও মিস নাই, পুরো 365 দিনে 365টা পোস্ট করছি, কিন্তু অ্যাকচুয়ালি 540টা পোস্ট করছি, মানে প্রতিদিন পোস্ট করছি। এমন হচ্ছে 2টা গেছে, 3টা গেছে, অ্যাভারেজে কত আছে 1.5 টাকা আছে মনে হয়। এগুলো কি মানে ডেইলি কন্টেন্ট রেকর্ড করে ডেইলি এডিট করে দিতেন নাকি র্যান্ডম রেকর্ড ডেলি র্যান্ডম, মানে ফালতু করেন। এখন দেখলে মনে হয় যে ফেস দেওয়া লাগবে, বাল্কেও করা হয়েছে, এমন যে করা হয় নাই, যে কোথাও যাচ্ছি তখন বাল্কে করা হয়েছে, বাট জাস্ট দেওয়া লাগবে দিছি, মানে ফালতু কন্টেন্ট সত্যি কথা। আমি এখন দেখলে আমি মনে সরেও দিস, মনে জাস্ট কথা বলতেছি আর কি। তো হ্যাঁ, ফ্রিল্যান্সিং নিয়ে কথা বলতাম, লাইফ টাইম নিয়ে কথা বলতাম, বাট আমার আইডিয়াটা ছিল যে আমি ফেস মানে কমফোর্টেবল হবো, বিকজ ম্যাক্সিমাম মানুষ যখন কন্টেন্ট বানানো শুরু করে তারা অনেক আনকমফোর্টেবল ফিল করে, আর লজ্জা, মানে যে মানুষকে ভাববে, এটা নিয়ে অনেক পারে। আমারও হইতো, সবার হয়, আমি প্রিটি শিওর এখনো হয়, কিন্তু আগের মতো নয়। আমার একদমই হয় না এখন, আপনি ওইটা চলে গেছে একদম জিরো, একদম 3-4 বছর পর একদমই হয়। 540টা কন্টেন্ট দেওয়ার পর এটা থাকার কথা না। তারপর ছিল যখন এই টেসবুকে যখন একবার দেখে নিছি যে সবাই দেখে নিছে, এই যে অ্যাড চালাই, তো সবাই এমন দেখে নিছে, তখন আর কিছু লাগে না। আমি আগে ওই যে যেটা বলতেছিলাম স্টোরিটা, আমি ভিডিও এডিটিং এ তো ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট বানাইতাম, ওখান থেকে কন্টেন্ট শুরু করলাম। অ্যান্ড সাথে আমি দেখছি যে রিলস আসতেছে, তো আমি বুঝছিলাম যে ভিডিও এডিটিং একটা বুম আসবে, এটার জন্য আমি একটা ভিডিও এডিটিং এজেন্সি ট্রাই করছিলাম। তো ওখান থেকেই যে এআই এর দিকটা আসছে, এখন এআই এজেন্সিটা চালাইতেছি ভিডিও এডিটিং এর থেকেই। দেখছি যে এআই ক্রিয়েটরসদের এআই কন্টেন্ট এজেন্সি চালে ভালো কাজ করে, সো ওখান থেকে এআই ঢোকা হয়েছে কন্টেন্ট এজেন্সিতে, যেটা এখন আমি করতেছি। সো এআই এর যে সার্ভিসটা, ওটা তো আপনি হচ্ছে যাদের ফরেন ক্লায়েন্ট তাদেরকে দিচ্ছেন। আর ডিজিটাল প্রোডাক্ট কিভাবে তৈরি করতে হয়, এই ধরনের অনেক ভিডিও হচ্ছে আমি আপনার চ্যানেলে দেখলাম। সো এমনিতে আমি পার্সোনালি বা বেশিরভাগ ক্ষেত্রে যেটা মনে হয় যে ডিজিটাল প্রোডাক্ট হচ্ছে একটা পিডিএফ, একটা ই-বুক, এই ধরনের। অনেকে আবার এই ব্যাপারটা বুঝে না যে আসলে ডিজিটাল প্রোডাক্ট জিনিসটা কি। আপনি যদি একটু এই ব্যাপারটা গুরুত্ব করতেন। ডিজিটাল প্রোডাক্টস এর ব্যাপারটা, সো আমি এই এত কিছু জানি না, বিকজ সবকিছু যত ট্রাই করতেছি, অনেক কিছু যত ট্রাই করছি, এমন না যে কোনো কিছুই কাজ করতেছে না, অনেক কিছুই কাজ করছে, ঠিক আছে, বাট কোনো কিছুই ধরে রাখা মানে অত পছন্দ করতাম না। কাজ করছে বলতে, যেমন ভিডিও এডিটিং, আমি নিজেকে ফেলিয়ার মনে করি। ভিডিও এডিটিং এজেন্সি যে স্টার্ট করছি, আমার ভিডিও এডিটিং এজেন্সি $10,000 উপর কামাইছে, কিন্তু আমি
ওটা আমার মনে হয় ফ্রি মানে বছরে $10,000 কামাইছে। আই থিঙ্ক দ্যাটস নট এনাফ। মানে মাসে 1.5 লাখ 2 লাখ এরকম কামাইতো। তার মনে হয় না ওটা এনাফ। তো আমি ফ্রিল্যান্স ধরি, ওটা বাদ দিয়ে দিছিলাম। তো ওইরকমই অনেক কিছুই কাজ করতো। তো এরকমই আমি একসময় ট্রেডিংও করতাম। বিকজ সবকিছু ট্রাই করতে একটা থাকে না? তো ট্রেডিংও করতাম। তো ওই সময় আমি ভাবছিলাম আচ্ছা, যেহেতু আমি সবকিছু করতেছি, যেহেতু আমি শিখতেছি, why don't I document it? ওই সময় যে কনটেন্ট বানানো শুরু করছি মাত্র। আমার শুরু করে 1 বছর হয়ে গেছে। তো ডকুমেন্ট করার জন্য আমি ইউটিউব চ্যানেল খুলছিলাম একটা। আছে এখনো চ্যানেলটা। তো ওইটার মধ্যে প্রায় ৩,০০০ না ৪,০০০ সাবস্ক্রাইবার হয়ে গেছিল। অ্যান্ড তখন ওই সাবস্ক্রাইবাররাই চাইতো যে ভাইয়া আপনি তো এসব করতেছেন না। সব গ্লোবাল সাবস্ক্রাইবার্স। ওরাই বলতো যে সেল আস সামথিং, মানে সেল আস সামথিং মানে টিচ আস সামথিং। সো ওই সময় আমি একটা বুক লিখছিলাম। ওই বুকটা $59 এ সেল করছে। ওইটাই আমি $10,000 উপর সেল করছি। সো ওখান থেকে ডিজিটাল প্রোডাক্টস এর জার্নি শুরু। ওটা কত সালে? এটা 2021-22 হবে। আচ্ছা, ওটা পুরো গ্লোবাল অডিয়েন্সকে টার্গেট করে কনটেন্ট তো জিরো স্পেন্ড কিছু নাই, সব অর্গানিকলি সেল হয়েছে। গ্রেট। তো ওখান থেকে মানে ইউটিউব থেকে টেলিগ্রাম গ্রুপ আসতো, টেলিগ্রাম থেকে কিনতো। দ্যাটস ইট। সো আপনার তো হচ্ছে আপনি ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করছেন। সো এমনিতেই আপনার ইংরেজি অনেকের থেকে ভালো। বাট আমি দেখছি যারা ধরেন এই যে গ্লোবাল মার্কেটে কাজ করতে গেলে যেটা হয় কমিউনিকেশন সবথেকে বড় স্ট্রাগল করে। অনেকে বাংলা মিডিয়াম থেকে আসে, অনেকে মাদ্রাসা থেকে আসে। সো এটা আসলে কিভাবে ইমপ্রুভ করা যায়? আমার কাছে মনে হয় একটা মানে যদি একদম বেসিক লেভেল থেকে আসি, ফার্স্ট অফকোর্স ইংরেজি কোনো কোর্স করা ভেরি গুড আইডিয়া। অফকোর্স ওটা বেস্ট ওয়ে টু স্টার্ট। একটা কোর্স করলাম। তারপর যে স্টেপটা হচ্ছে, আমি যেটা খেয়াল করছি, আমি রিসেন্টলি আরেকটা পডকাস্টে ওইটা বলতেছিলাম যে আমরা যদি আমাদের রিচটা দেখি, আমাদের বাংলাদেশি অডিয়েন্স বাঙালিরা বেসিক্যালি আমরা কদ্দূর চিন্তা করি ম্যাক্সিমাম কাদেরকে বেশি দেখি? ম্যাক্স ইন্ডিয়ান ক্রিয়েটরসদের দেখি বেশি। আমাদের যদি ইনফ্লুয়েন্সার্সদেরকে দেখি বা আমাদের বাংলাদেশে যারা কনটেন্ট ক্রিয়েট করে, যদি আমরা খেয়াল করি, ওরা ম্যাক্সিমাম দেখে রাজ শামানিকে দেখে, যদি আমরা এই যে মোটিভেশন দিক থেকে আসতেছি, বা দেখে লেটস সে যে রানবীর আলাবাদিয়াকে দেখে, ওদের পডকাস্ট দেখে। কারণ কি ওদের সাথে আমরা রিলেট করতে পারি অনেক বেশি। আমার কাছে মনে হয় যদি আমরা গ্লোবাল অডিয়েন্সের দিকে বেশি চোখ দিই, ওইগুলা যদি আমি আজকে 30টা আলী আব্দালের পডকাস্ট, 20টা ডায়েরি অফ সিইও পডকাস্ট, তারপর 20টা লেটস সে অ্যালেক্স হরমুজের ভিডিও, অনেক আছে তো, তাই না? সবগুলা আমি যদি ওইগুলো দেখা শুরু করি এভরিডে, অর ইনফ্যাক্ট ওইগুলো না, আমি যদি মুভিও দেখা শুনি ইংলিশ এভরিডে, যখন মুভি ভালো লাগে, তখন আমার মনে হয় এমনি আমার ন্যাচারালি একটু হলেও ইমপ্রুভ হওয়া যায়। ইভেন যদি আমরা সিরিজ দেখি, ফ্রেন্ডস যেটা বা অন্য যেসব সিরিজ আছে, যে কোনো সিরিজ দেখলেও আমার মনে হয় ন্যাচারালি ইমপ্রুভ হয়। কিন্তু ফার্স্টে কোর্স করা লাগবে, কারণ আমার বোঝা লাগবে আমি কি শিখতে চাইতেছি। তারপর এইগুলা পড়লে বেটার। কিন্তু যদি আমার রিচটা থাকে যে ইন্ডিয়ান অডিয়েন্স কিন্তু আমাদের মতোই কথা বলে, সবাই কিন্তু ইংলিশে বললেও ওদের কিন্তু হাইজাটা ওরকম টাইপের আমাদের মতোই। সো আমার মনে হয় না ওইটা দেখলে ওই লেভেলে ইংলিশ ইমপ্রুভ হয়। এটলিস্ট আমার কাছে পার্সোনালি মনে হয় না। আই থিঙ্ক গ্লোবালি দেখলে ন্যাচারালি ইমপ্রুভ হতে থাকে, অনেক ইমপ্রুভ হতে থাকে। মানে আমিও কিন্তু ইংলিশ মিডিয়ামে পড়লেও এমন না যে আমি ছোটবেলা থেকে ইংলিশ অনেক ভালো পড়ি। আমি অনেক প্র্যাকটিস করেছি, অনেক ভালোভাবে কথা বলার চেষ্টা করা হয়েছে। আমি এখনো নিজেকে এই যে এইটা হওয়ার পর দেখবো, দেখে নিজে দেখবো আমি কি ভুল করছি, কি ঠিক করা যায়, বেটার করা যায়। না, এটা ভাইয়া খুব ভালো ওয়ে যে নিজের ভিডিওটা নিজে দেখে কোথায় ভুল হইছে ওগুলো ফাইন্ড আউট করে ইমপ্রুভ করাটা। আবার অনেকে এই জিনিসটা নিতেও পারে না। কোনো একটা ফিডব্যাক দিলে এটাকে মনে করে যে একটু নেগেটিভলি দেখে। সো ইমপ্রুভ করতে গেলে আমার মনে হয় যে মানুষের থেকেও ফিডব্যাক নেওয়া উচিত। আবার নিজের ভিডিওগুলা বা নিজের কাজগুলো রিভিউ করা। আর আমি যেটা দেখেছি যে ফ্রিল্যান্সাররা বা যারা গ্লোবালি কাজ করতে চায়, তারা ওই যে চ্যাট করে, মেসেজিং করে, এগুলাতে তারা হচ্ছে যে সমস্যা নেই। ভিডিও কলে আসতে বললে বা জুমে আসতে বললে তখন দেখা যায় যে খুব নার্ভাস হয়ে যায়। সো আমার মনে হয় যে ১ম স্টেপটা নেওয়া উচিত যে যাই হোক আমি ফেস করি। আ একটা ক্লায়েন্টের সাথে কিছুদিন কাজ করার পরে খুব কম চান্সেস যে সে আপনাকে ভিডিও কলে দেখার পর ছেড়ে চলে যাবে। কারণ আপনি ইংলিশ খুব ভালো বলতে পারতেছেন না। সো আমার মনে হয় যে এই স্টেপটা অনেকে নেয় না। আর ভিডিও কলের ক্ষেত্রে কয়েকটা রিজন আছে আসলে। আমি চিন্তা করছি যে আমার সাথে হইতো একটা সময়। আমি ইংলিশ পড়তাম, তারপর হইছে। একটা হচ্ছে আমরা ক্যামেরায় কমফোর্টেবল না, নাম্বার 1। সো যেটা সবার আমার মনে হয় ভিডিও কলের মানাইতে হবে না। বাট কমফোর্টেবল হওয়াটা সবার জন্য। ক্যামেরার দিকে তাকায় থাকতে পারা। আগে তো আমি এখনো তাকাইতে কম পারি। বাট আগে তো পারতামই না। ঠিক আছে? কেমন জানি লাগছে। এটা ১ নম্বর। সেকেন্ড হইতেছে মানে তো আমি যদি কাউকে নাও পোস্ট করি, আমি জাস্ট নিজেও যদি বানাই রেগুলারলি, তারপরে ইটস ফাইন। নেক্সট স্টেপ হবে আমার মনে হয় যে আম ইংলিশটা অফকোর্স ভালো বলতে হবে। আরেকটা হচ্ছে এনভায়রনমেন্টকে একটু ভালো করা। সো অনেকেই হতে পারে আমি গ্রামে থাকতেছি। আমার হতে পারে পিছে আলমারি-টালমারি আছে। বাজে লাগে। আমার মনে হইতেছে অনেক বাজে। এখন তো এআই দিয়ে ফটোশন করা যায়। কোনো ব্যাকগ্রাউন্ড দিয়ে দিলে একটা ছোটখাটো লাইট হতে পারে। সো আমি মনে হয় এনভায়রনমেন্ট ভালো থাকলে কমফ
কনফিডেন্ট বেশি ফিল করা যায়। কনফিডেন্ট বেশি ফিল করলে ক্লায়েন্টের সাথে কথা বলা যায় এমনি ভালো হবে। আমার মনে হয় ম্যাক্সিমাম মানুষ এটার উপর এফোর্ট দেয় না। না, এই জিনিসটাতে সবথেকে বেশি সাফার করে। আরেকটা হচ্ছে যে মাইন্ডসেটের একটা ব্যাপার থাকে যে আমি যেহেতু বাংলা মিডিয়াম থেকে আসছি, আমার ইংরেজি ভালো হবে না বা আমি ইংরেজি কম পারবো, এই একটা বিলিফ থেকে যায়। এটার কারণে অনেকে হচ্ছে আপনার নিজেকে ওই পুশটা দেয় না। বাট অনেস্টলি সত্যি কথা ইংলিশ কিন্তু কেমন বলতেছি ম্যাটার করে না। ক্লায়েন্টকে বুঝাইতে পারতেছি না, রাইট জিনিস বলতেছি না, ওর কথা শুনতেছি কিনা এটাই ম্যাটার করে। এমন একজনকে চিনি আমার থেকেও অনেক ভালো করতেছে। ও প্রবাবলি অত ভালো ইংলিশ মানে অনেক প্রচুর মার্কেটে অনেকেই ভালো করতেছে। লেভেলে আমার মতো ইংলিশ আমি প্রিটি শিওর আমার মতো ইংলিশ পারে। আমি ইংলিশ বেটার পারি ওর থেকে। কিন্তু তারপরে আমার থেকে বেশি আমি প্রিটি শিওর সেলস করে আরো বেটার করে। ফর শিওর আছে অনেকে। ওই যে ছোটবেলা থেকে আমাদের তো ইংরেজির প্রতি একটা ফোবিয়া তৈরি হয়েছে, তো যে গ্রামার ভুল হইলে সমস্যা হয়ে যাবে। কেন? লাইক এডুকেশন সিস্টেমে মনে হয় এটা আছে। তো এটা ভালো না খারাপ আমি আসলে জানি না। বাট আমি দেখছি যে আমাদের এখানে ক্লাসে কেউ যদি একটু প্রনাউন্সিয়েশন খারাপ হয়, একটু বাজে হয়, এটাকে নিয়ে অনেক বেশি হাসাহাসি করা। অনেক দেখা যায় ও পরবর্তীতে কথাই বলতে চায় না যে, "ভাই আমি চুপ থাকি তাইলে আমার ভুল কম হবে।" সো এটা পরে মনে হয় ক্লায়েন্টের সামনে চলে আসে। আমার না মনে হয় আমাদের দেশে আমার স্পেসিফিকলি আমাদের দেশে বাংলাদেশে আমাদের দেশে গ্রামারকে একটু বেশি জাজ করা হয়। আজকের দুনিয়ায় গ্রামার অতটা ম্যাটার করে না। স্পেসিফিকলি ইন্টারনেটের দুনিয়া। অনেক ইন্টারনেটের একটা আলাদা ল্যাঙ্গুয়েজ আছে কিন্তু। ওই ল্যাঙ্গুয়েজটা পারলেই মোর দ্যান এনাফ। ওই গ্রামার অতটা ম্যাটার করে না যে আমার একদম রাইট ভাবে কথা বলতে হবে। আগের মতো আর ম্যাটার করে না। এখন আমি অনেকে এখন তো ল্যাঙ্গুয়েজটাই টিকটক আসার পর ল্যাঙ্গুয়েজটা জানি কেমন চেঞ্জ হয়ে গেছে। মানুষজন তো নতুন, নতুন ওয়ার্ডই বানায় সব। এখন অনেক ওয়ার্ড আছে এগুলো পরে গুগলে সার্চ করে যে ভাই এটার মিনিং কি? আচ্ছা ভাই আমরা ইয়াতে আবার একটু ফিরে আসি ডিজিটাল প্রোডাক্টে। সো ডিজিটাল প্রোডাক্টটা এখন হচ্ছে আপনি যেটা বলতেছিলেন যে এআই দিয়ে ডিজিটাল প্রোডাক্টটা বানানো, যেটা আগের থেকে অনেক বেশি ইজিয়ার হইছে। আগে একটা বুক তৈরি করা বাট এআই কিছু বানাতে গেলে অনেক সময় লাগতো। সো একটু যদি ফুল গাইডলাইন দিতেন, বিশেষ করে যারা হচ্ছে কোনো একটা স্টুডেন্ট বা কোনো একটা জবে আছে, তাদের অত সময় থাকে না। সো আমি কিভাবে আসলে এই জিনিসটা বিল্ড করতে পারি? আমি একটা কোয়েশ্চেন করি। আপনি বেশি জানেন না এআই বেশি জানে? আমার তো মনে হয় এআই বেশি জানে। মনে হয় না জানার টিচার বেশি জানে না এআই বেশি জানে? এআই আমরা যেতে থাকতে হবে। যার নামে নিব সবথেকে বেশি এআই জানে। বিকজ ওর কাছে ইনফরমেশন বেশি ইনফরমেশন আছে। সো এই ডিজিটাল প্রোডাক্টস উইথ এআই আইডিয়াটাই এটা যে আগে যখন এআই ছিল না, কোনো কিছু একটা পডকাস্ট কেমনে করে? এই জিনিসটা আমি যদি কাউকে শিখাইতে হতাম আমার এট লিস্ট ২০টা ৩০টা পডকাস্ট এপিসোডের এক্সপেরিয়েন্স থাকতো মিনিমাম। ১০০ টা পডকাস্ট করলে আমি আরো এক্সপেরিয়েন্স এপিসোড করলে। তো আমি তখন বলতে পারতাম যে, "ভাই এটা পডকাস্ট কেমনে করে আমার থেকে শিখো।" কারণ আমি ১০০ এপিসোড করছি। এখন আমার ওটা বলা লাগতেছে না। অর স্পেসিফিকলি আমি অন্য কোনো যেকোনো স্কিল ধরতে পারবো এটা। এখন আমি বলতে পারতেছি যে, "ভাই দেখো এআই বলতেছে এটা করো।" এআই খুঁজে দিছে রেফারেন্স দিয়ে যে একটা মানুষ বলছে যে এটা এভাবে করো। ওই মানুষটা অনেক এক্সপেরিয়েন্স। তো আমি ওর রেফারেন্সটা সেল করে এআই থেকে রিসার্চ করে আমি ওটা সেল করতে পারতেছি। এইভাবেই ডিজিটাল প্রোডাক্টস উইথ এআইটা আরকি আসতেছে। যে আগে যেটা আমি আমার নিজের এক্সপেরিয়েন্স দিয়ে বানাইতাম, ওটা আমি এখন এআই ইউজ করতেছি। রেফারেন্সেস ইউজ করতেছি অন্যদের যারা বড় মাপের জানে। সো লেটস সে আমি একটা বলতেছি যে শোল্ডারে এখানে ব্যথা করে। লেটস সে এটা অনেক কমন প্রবলেম। অনেক মানুষের শোল্ডার অনেক কমন। লেটস সে অনেক কমন প্রবলেম। আ তো আচ্ছা ওটা বাদ দিই সরি। সো লেটস সে আইপ্যাডে বিদেশ একটা ইয়ে আছে যেটা আইপ্যাডে বাচ্চারা অনেক অ্যাডিক্টেড হয়ে আছে। সো আইপ্যাড কিডস বলে ওদেরকে। ঠিক আছে? অনেক অ্যাডিক্টেড। ওদেরকে এখন আইপ্যাড কিনে সরাবো ওদের থেকে যেন ওরা বাইরে খেলাধুলা করে। এটা নিয়ে লিটারালি এডুকেট করা হচ্ছে মানুষকে যে তুমি মাদেরকে এডুকেট করা হচ্ছে তুমি তোমার বাচ্চাকে কেমনে আইপ্যাড থেকে দূরে রাখবা। তো এটার উপরে একজন ইবুক লিখছে অ্যান্ড থাউজেন্ডস অফ ডলার্স কামাইছে। টেন্স অফ থাউজেন্ডস অফ ডলার্স কামাইছে। কেমনে ও তো জানে না যে বাচ্চাদের কেমনে লিখবে। ও গেছে রেডিটে গেছে। রেডিটে গিয়ে যত পোস্ট আছে মারা জিজ্ঞেস করছে, প্যারেন্টসরা জিজ্ঞেস করছে যে কেমনে আমার বাচ্চাকে আমি আইপ্যাড থেকে দূরে রাখবো কে? থাউজেন্ডস অফ কমেন্টস আছে একটা পোস্টে। ঠিক আছে? হান্ড্রেডস অফ কমেন্টস আছে একটা পোস্টে। এআই দিয়ে সব স্ক্রিপ্ট করছে। এআই দিয়ে স্ক্রিপ্ট করে একটা স্টোরি বানাইছে। দেখো এই মাটা এভাবে বলছে। ওকে আবার ১০ জন রিপ্লাই দিছে। এই ১০ টা রিপ্লাই ওয়ার্ক করছে। তো এই যে এটা রিসার্চ করতে একটা ৬০, ৭০, ৮০ পেজের ইবুক হয়ে গেল। ওটাকে পরে ও জাস্ট মার্কেট করে বেচছে। এন্ড হি মেড টেন্স অফ থাউজেন্ড কিন্তু ও কিন্তু নিজের এক্সপেরিয়েন্স না কিছু সেল করে নাই। সেল করছে আরেকজনের এক্সপেরিয়েন্স অন্য প্যারেন্টস এর এক্সপেরিয়েন্স কিন্তু থ্রু এআই। অ্যান্ড দ্যাটস হাউ দ্য থিং ওয়ার্কস। এখন ইবুক মানে ডিজিটাল প্রোডাক্ট মানে না যে ইবুক হইতে হবে। ডিজিটাল প্রোডাক্ট হতে পারে, টেমপ্লেটস হতে পারে, সফটওয়্যার হতে পারে, অনেক রকম হতে পারে। সো এই প্রসেসটা জানা লাগবে। লাইক আমি কিভাবে একটা জিনিস রিসার্চ করে ওইটাকে আমি মার্কেট করে সেল করতে পারবো। ওইটাও লাগবে না। জাস্ট প্রম্পট জানা লাগবে যে আমি এআই কে কেমনে ইউজ করব, রিসার্চ করব। এআই দিয়ে আমি কেমনে এই স্পেসিফিক আমি ইবুকে আইপ্যাড এর জিনিসটাই করতে চাই।
তাহলে আমি কেমনে এআই দিয়ে রিসার্চ করবো জিনিসটা, আমি কেমনে রেডিতে গিয়ে সবগুলো স্ক্রিপ্ট করবো। ভাই মার্কেটটা করবো কিভাবে? মানে লাইক প্রোডাক্ট আমি তৈরি করলাম, একটা ই-বুক ফর এক্সাম্পল। এখন এটাকে আমি কিভাবে সেল করতে পারি? সো এটা অনেকগুলো ওয়ে আছে। একটা হচ্ছে আমরা যে কোনো সার্ভিসে সেল করি। সো লেটস আপনারা ভিডিও এডিটিং সেল করেন, কি সেল করা যায়? একটা হচ্ছে মানুষ ডিরেক্ট রিচ আউট করা, যেটা এইসবের ক্ষেত্রে তেমন একটা কাজ করে না। একটা হচ্ছে কনটেন্ট বানানো। সো অর্গানিকলি আমরা কনটেন্ট বানাচ্ছি, মানুষ আসছে, এটা হচ্ছে বেস্ট ওয়ে। আরেকটা হচ্ছে পেইড অ্যাডস। সো আমি যেমন অ্যাড চালাই, এবং অ্যাড চালাইলাম মানুষজন কিনলো ডিরেক্টলি। এটা একটা। আমরা যদি কনটেন্ট অ্যান্ড পেইড অ্যাডস চালাই তাহলে আরো বেটার। কারণ যে আমাকে কনজিউমও করতেছে আবার দেখতেছে। সো এটাই। আর আমার মনে হয় যে কনটেন্ট কি কনটেন্ট বানাবো মানুষজন কোয়েশ্চেন করে। আমি বলি যে ই-বুকে যা লেখা আছে সব বলে দাও, সব দিয়ে দাও। তারপর মানুষ কিনবে। বিকজ মানুষ গুছানো জিনিস কিনতে পছন্দ করে। একটা অর্গানাইজ সবকিছু এক জায়গায় থাকবে। মানুষ কোর্স কিনে কেন? হুম। এদের কারণে কিনে। মানুষ সব এক জায়গায় আছে। আর কোনো রিজন নেই। আমি যখন খুশি তখন অ্যাক্সেস করতে পারতেছি। আর গুছানো আছে সব। কারণ আমি যদি আজকে ChatGPT কে বলি আমাকে তুমি ভিডিও এডিটিং কোর্স বানায় দাও, আমাকে বানায় দিবে। ইনস্ট্যান্টলি কারিকুলাম বানায় দিবে। আমি YouTube এ গিয়ে 10 টা ভিডিও সার্চ করব, ওই সেম কারিকুলামের ফার্স্ট ভিডিও, সেকেন্ড ভিডিও সেম আমি কোর্স পাইতেছি। কোনো ডিফারেন্স নাই কিন্তু। কিন্তু কোর্স কিনে কারণ একটা স্পেসিফিক এডুকেটর যার কথা আমার ভালো লাগে, ওর গুছানো কথা থেকে আমি শিখতে পারতেছি। সো এআই প্রোডাক্ট নিয়ে যেহেতু কাজ করতেছেন, এখন বাংলাদেশে এটা নিয়ে আমার মনে হয় না খুব বেশি কাজ হয়। সো বাংলাদেশ থেকে যদি আমি কাজ করি, আমি কি গ্লোবাল মার্কেটটা মানে টার্গেট করে কাজ করব নাকি লোকাল মার্কেট মানে টার্গেট করে কাজ করব? ভাই আমার মনে হয় বাংলাদেশে আস্তে, আস্তে এআই যত ঢুকতেছে, আ আই থিংক এখন করলে বাংলাদেশের ফিউচারে অনেক অপরচুনিটি আছে। সো লেটস সে যেমন আমরা এআই অটোমেশন শিখাই। সো এআই অটোমেশন ইভেন n8n চিনবা? n8n, make.com আচ্ছা, সো এগুলো এআই অটোমেশন করা যায়। এআই অটোমেশন কি? সো আপনার বিজনেসের কোনো প্রসেসকে আমি অটোমেট করে দিলাম। সো আপনার যদি একটা মানুষও তার কাজ করে, ওর ফল্ট থাকতে পারে। সো ও কিন্তু 100% সাকসেস রেট নেই ওর। একটা এআই কিন্তু 100% সাকসেস রেট, সো ভুল হওয়ার চান্স অনেক কম। সো ওইটা একটা আপনার করতেছে। একটা মানুষের যে কস্ট, একজনকে স্যালারি দেওয়া লাগতেছে, ওই স্যালারিটা অনেক কমে আসতেছে। সো এই স্পেসিফিক জিনিসগুলা আমরা এআই দিয়ে একটা বিজনেসের সার্ভিস অটোমেট করি। ঠিক আছে? আ যেমন হইতে পারে লেটস সে একটা বিজনেসে আম সো লেটস সে আজকাল যেটা হয়, কল দিতেছে একটা যে রিপ্রেজেন্টেটিভ আছে যে কল রিসিভ করে যে আপনার বুকিং হতেছে, অ্যাপয়েন্টমেন্ট বুকিং যেগুলা, ওগুলো এআই অটোমেটিকলি করতে পারে। কাজ করলো। বিদেশে অনেক চলতেছে এটা। আমি pretty sure বাংলাদেশেও হবে। জাস্ট বাংলাদেশে যখন বাংলা ভয়েসটা আরেকটু যখন, এখন আমার মনে হয় অত ওই লেভেলে যায়নি না। আরেকটু সময় লাগে। আরেকটু যখন ভালো হয়ে যাবে তখন আমার মনে হয় এগুলা সব রিপ্লেস করে যাবে আরামসে। তো আই থিংক স্পেসটা ভালো, শিখে রাখা ভালো। যখনই অপরচুনিটি আসবে জানি আমি ঢুকতে পারি। ইনফ্যাক্ট এখন অপরচুনিটি আছে। যদি কেউ বাংলাদেশে ই-কমার্স, কমার্স পেজ, ফেসবুকের যে কয়টা পেজ আছে বাংলাদেশে? মানে অনেক ৫০,০০০ মনে হয় আরো বেশি হবে। হবে। হ্যাঁ, মানে অনেক বেশি হবে। সো ওদেরকে তার মধ্যে যদি আমি চিন্তা করি যে কয়জনার জাস্ট মেসেজ রিপ্লাই দেওয়ার মানুষ হায়ার করা আছে। আমাদের ২ টা পেজ আছে, ২ টা বিজনেস আছে আমার ২ টা বোনের। একটায় ২ জন কাজ করে, আরেকজনে আরেক কাজ করে। সো ৩ টা মানুষের চাকরি। ঠিক আছে? ২ টা পেজে ৩ টা মানুষের চাকরি অলরেডি। কারণ আওয়ারলি কাজ করতেছে। না সরি ৪ জন। একজন ৮ ঘন্টা, ৮ ঘন্টা এরকম কাজ করছে। ৩ জন আছে একটা। সো হোয়াট ইফ আমি একটা চ্যাটবট বানাতে পারি যে বাংলায় সেম জিনিসটা রিপ্লাই করতে হবে মেসেজে। অত কোনো ডিফিকাল্ট না। মানে ডিফিকাল্ট আছে অফকোর্স, বাট অপরচুনিটি আছে। এরা যে বানাতে পারবে যে চ্যাটবট কমার্স বিজনেসের জন্য, আই থিংক ও বাংলাদেশে অনেক বড় হয়েছে। সো একেকটা পেজকে যদি আমি মাসে ৳২,০০০-৩,০০০ করে সেল করি, একটা চ্যাটবট মাসে আমি যদি ৪-৫,০০০ এক্সাক্টলি ইটস আ হিউজ বিজনেস। ও কিন্তু যে মানুষকে দিতেছে ওর কিন্তু ইনস্ট্যান্ট রিপ্লাই পাইতেছে না। আধা ঘন্টা পর রিপ্লাই দিতেছে। ৫ মিনিট পর হলে রিপ্লাই দিতেছে। ওই এই চ্যাটবট তো ইনস্ট্যান্ট রিপ্লাই দিবে। 100% সাকসেস দিয়ে দিবে। সো অপরচুনিটি শেষ নাই। আমাকে যেকোনো বিজনেসের যদি কেউ এসে বলে, "ভাই আমার বিজনেস এভাবে কাজ করে, এটা এরকম, এটা এরকম।" আমি ওখানে ৩-৪ টা অটোমেশন বার করে দিতে পারবো। এত অভ্যাস হয়ে গেছে। না, এআই নিয়ে কাজ করতেছেন যেহেতু সারাদিন ওইটার মধ্যেই থাকা হচ্ছে। আর সার্ভিস বিজনেস। সো আমাদের যেমন আমরা Upwork এ কাজ করি। এখন কাজ অত একটা Upwork এ করি না। আমাদের ক্লায়েন্ট বেস বাইরে চলে আসছে। তো যেটা হয় আমি শুনি যেটা অনেকে Upwork এ বেশ ভালো কাজ করতেছে। Upwork না যেকোনো মার্কেট প্লেস। যে ক্লায়েন্ট পাচ্ছে। ওরা এতই কাজ পাইতেছে যে ওরা কাজ করে শেষ করতে পারতেছে না। আবার আরেকটা গ্রুপের কাছে আমি শুনি যে মার্কেট প্লেসের অবস্থা এখন ভালো না, কাজ নাই। আপনার কি মনে হয় যে এআই আসতেছে? এখন মার্কেট প্লেসে আপনি কতটুকু আছেন এখন আমি জানি না, আগে ছিলেন। বাট এই মুহূর্তে কি মার্কেট প্লেসে যাওয়াটা ঠিক হবে নাকি মার্কেট প্লেসের বাহিরেই ট্রাই করাটা বেটার হবে? না, আমার মনে হয় মার্কেট প্লেসই বেটার। মার্কেট প্লেস থেকে শুরু করা ইজিয়ার।
আমি প্রথমে যখন বলছিলাম আমার এজেন্সি জার্নিটা, তো একটা এজেন্সি কখন খোলা উচিত? আমার কি জাস্ট এমনি এজেন্সি খোলা উচিত যে আমি আজকে একটা এজেন্সি খুলবো, 3 জনকে হায়ার করবো, 5 জনকে হায়ার করবো, আমি ক্লায়েন্ট খুঁজবো? হ্যাঁ, করা যায় যদি অনেক এক্সপিরিয়েন্সড হয় যে আমি কেমনে খুঁজবো করা যায়। কিন্তু দ্য বেস্ট ওয়ে টু স্টার্ট অ্যান এজেন্সি আমার মনে হয় যে আমি ফ্রিল্যান্সিং করবো। আমি একটা ফ্রিল্যান্সার হিসেবে আমি একটা স্পেসিফিক স্কিল আমার জানা লাগে এটাকে, বিকজ আমি কাউকে যদি শিখাইতে হয় একটু হলেও জানা ভালোভাবে একটু টিম ম্যানেজ করতে গেলে যেমন লাগবে। তো আমি এই স্পেসিফিক স্কিলটা পাবো, আমি নিজে ফ্রিল্যান্সিং শুরু করবো। যখন আমি কাজ পাবো, যখন আমি অনেক কাজ পাবো, আমার কাছে মনে হবে যে আমি একা করতে পারতেছি না বা এনাফ কাজ পাবো যে আমি একা করতে পারছি না, তখন আমি একজনকে হায়ার করবো। যদি আরো মনে হয় বেশি হইতেছে তখন আমি 2 জনকে হায়ার করবো। এইভাবে করে একটা এজেন্সি বিল্ড হওয়া উচিত। সো আমার মনে হয় এই জার্নিটা যদি স্টার্ট করা লাগে তাহলে মার্কেট প্লেস থেকে স্টার্ট করা বেস্ট ওয়ে টু ডু ইট। একটা স্ট্রাকচার থাকে, স্ট্রাকচার থাকে, 100% স্ট্রাকচার থাকে, রাইট। আরেকটা হচ্ছে ভাইয়া লিঙ্কডইন মার্কেটিং, যেটা আমি আপনার ভিডিওগুলো দেখতেছিলাম যে কিভাবে ক্লায়েন্ট পাওয়া লাগে বা লিঙ্কডইন বেশ ভালো একটা অপরচুনিটি দেয়। আমার খুব বেশি আইডিয়া নেই। এখন যারা কর্পোরেট জবে আছে, বিশেষ করে যদি বলি আমাদের ফ্রেন্ড সার্কেলরা, ওরা হচ্ছে সময় পায় না খুব একটা। কিন্তু কোনো একটা সাইড হাসেল করতে চাচ্ছে। সো করতে গেলে কোনো একটা সার্ভিস হয়তো পারে, বাট ওদের আবার মার্কেট প্লেসে গিয়ে যে সময় দিবে, ওইটুক সময় নেই। লিঙ্কডইনে ওরা অ্যাক্টিভ থাকে, যেহেতু কর্পোরেট জবে মোটামুটি একটু অ্যাক্টিভ থাকা লাগে। সো তাদের জন্য এটা কিভাবে ওয়ার্ক করতে পারে, বিশেষ করে লিঙ্কডইন? আমি তো নিজে লিঙ্কডইন অত বড় না, না, আপনার ভিডিও। আর আমি এটা নিয়ে ভিডিও যেটা বানাইছি আমি এটাই বলতেছিলাম যে আমি জীবনে লিঙ্কডইন ইউজ করি, মানে লিঙ্কডইনে সিরিয়াস হই নাই। তো আমি 24 ঘন্টা স্পেন্ড করছি লিঙ্কডইন শিখার জন্য। সো আমি ওই 24 ঘন্টায় যা শিখতে পারছি হচ্ছে লিঙ্কডইনে অনেক অ্যাক্টিভ থাকতে হবে। নাম্বার 1, লিঙ্কডইনে যেটা একদম ফানি লাগছে আমার কাছে, আমি জানতাম না জীবনে যে মানুষজন পোস্ট করেই গায়েব হয়ে যায়। মানে লিঙ্কডইনে পোস্ট করলাম শেষ, অ্যাপ বন্ধ করে দিলাম। এটা করা যাবে না। সো পোস্ট করে আগে ওয়ার্ম আপ করতে হবে লিঙ্কডইন, তারপর পোস্ট করতে হবে, তারপর কিছুক্ষণ থাকতে হবে। বিকজ লিঙ্কডইন চায় আপনি অ্যাপে থাকতে। সো আমি এগুলো জানতাম না। সো আমি 24 ঘন্টা যে স্পেন্ড করছি এগুলো শিখছি। তারপর শিখছি যে লিঙ্কডইনে কয়েকটা স্পেসিফিক টেমপ্লেটস আছে অনেক ভালো ওয়ার্ক করে। লিঙ্কডইন আমার মনে হয় বেস্ট ফর গ্লোবাল ক্লায়েন্টস। আমরা যদি গ্লোবাল ক্লায়েন্টসে কোনো স্পেসিফিক একটা স্পেসিফিক নিশ নিয়ে ক্লায়েন্ট পেতে চাই, আমার লিঙ্কডইন অনেক ভালো। সো আমি একটা বিল্ডিং এজেন্সি চালাই। আমি এজেন্সির মধ্যে যদি আমার 5টা সার্ভিস থাকে, আমি যেকোনো একটা যে লিঙ্কডইনে ফোকাস করে যে ওটার উপরে কন্টেন্ট বানাই, অনেক ভালো করে। আমি আমার ফ্রেন্ডদেরকে আশেপাশে যেসব দেখি, অ্যান্ড ওরা ইনবাউন্ডে অনেক ক্লায়েন্টস পাই তো অনেক। তো ওখান থেকে আমার মনে হয় আমি এগুলোই শিখছি আরকি। আমি নিজে এমন না যে অনেক লিঙ্কডইন থেকে কিছু করতে পারছি। ইনস্টাগ্রাম কিভাবে কাজ করে, মানে আপনার? আমার ইনস্টাগ্রাম থেকে অনেক হেল্প হয়। আমি ইনস্টাগ্রাম থেকে অনেক ক্লায়েন্টস পাই। কারণ আমার একটা হচ্ছে ব্লু টিক নিয়ে রাখা অনেক হেল্প করে। সেকেন্ড হচ্ছে মানুষকে ডিএম করা অনেক সহজ ইনস্টাগ্রামে। অন্য কিছুর থেকে ইনস্টাগ্রামে ডিএম করা অনেক সহজ, বিকজ আ ইনফর্মালি ডিএম করা যায়। না যে হ্যালো কিছু করতেছে না, ইনফর্মালি করতে হচ্ছে ব্রো হোয়াটস আপ এরকম সামথিং লাইক দ্যাট। সো ওইটার জন্য ইটস মাচ ইজিয়ার। প্লাস ইনস্টাগ্রামে মানুষ আপনাকে 5 সেকেন্ডে জাজ করতে পারে। জাস্ট প্রোফাইলটা। জাস্ট প্রোফাইলে ঢুকলেই জাজ করে ফেলছে। আচ্ছা কি করে কি এরকম। সো ওইটাও একটা হেল্প করে অনেক। সো পরবর্তীতে যখন আরেকটা যেটা সমস্যা হয় যারা মার্কেট প্লেসের বাইরে কাজ করে, যে পেমেন্টটা রিসিভ করা, ওইটা আপনারা কিভাবে সলভ করেন? সো আমরা তো পেনিয়ারে ওয়াইজে বা আমার বাইরে রেজিস্টার্ড আছে কোম্পানি ইউকেতে আছে। সো স্ট্রাইপ। বাট যারা একদম ইনিশিয়ালি শুরু করতেছে তাদের ক্ষেত্রে কি কোনো সলিউশন আছে? পেনিয়ার আমার মনে হয় পেনিয়ারই সবচেয়ে, আমার জানা মতে তো পেনিয়ারই সবচেয়ে বাংলাদেশে আমি জানি না কেন মানুষের একটা থাকে যে ভাই পেনিয়ার তো অনেক চার্জ কাটে। বাট ট্রুথ ইজ চার্জ আসলেও কাটে ভাই 80। তারপর আমার মনে হয় যে সার্ভিস তো ভালো। তো যদি সার্ভিস ভালো হয়, একটা মানুষ যদি চার্জও নেয়, তারপরেও মানে আমার তো আবসার্ড লাগে যে বিকাশের সার্ভিস অনেক ভালো। ঠিক আছে? বিকাশ প্রতি সেন্ড মানিতে 10 টাকা করে নেয় আমার থেকে। আমার আবসার্ড লাগে 10 টাকা অনেক, কিন্তু মানে যদি আমরা চিন্তা করি বাংলাদেশ হিসাবে 10 টাকা অনেক টাকা। সারাদিন অনেক ট্রানজাকশন হচ্ছে। হ্যাঁ, তো আমি জানি না আমার 10 টাকায় যায়। মানুষ অনেকে আবার 5 টাকা যায়। আমি দেখছি। আমাদের 5 টাকা যায়। আমি 10 আর যদি মার্চেন্ট অ্যাকাউন্ট। প্রিয় নাম্বারকে পারি তখন 5 টাকা যায়। নাহলে আমি 10 টাকা যায়। বাট আমার কাছে মনে হয় ওটা অনেক টাকা, কিন্তু মানে একটা বাংলাদেশে 10 টাকা ভ্যালু অনেক। সো একটা সেন্ট মানিতে 10 টাকা নিয়ে যাবো অনেক টাকা। পিওনিয়ার ইনফ্যাক্ট আমার কাছে ওর থেকে মনে হয় কম। এই ডলারে যদি ধরি ভাই। ওয়াইজ মনে হয় ভালো সলিউশন, কিন্তু ওয়াইজ তো এখন আর বাংলাদেশে দিচ্ছে না না। অ্যাকাউন্ট ক্রিয়েট করতে। তো যারা আগে করছে ওদের আছে, আমাদের আছে। সো ওই ওয়াইজ ছাড়া আমি রিসেন্টলি একটা পেমেন্ট গেটওয়ে নিছি, অনেক ভালো কাজ মানে রিসেন্টলি ট্রাই করছি। ভালো কাজ করছে কি বলবো না। মানে ফার্স্ট উইথড্রল করলাম ফ্যান বেসিস। ওকে, জানি না এটা ব্যাপারে। তো ফ্যান বেসিস ভালো। They're nice. মানে ওখানে সিম্পল ভাবে আনতে পারছি। যে কেউ অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবে নাকি? যে কেউ ওদের আবার অনবোর্ডিং কলও হয়। সো আপনার সাথে একজন বসে আপনাকে অনবোর্ড করে দিবে। একদিকে ভালো, অনেকগুলোতে আবার অনেক ডিলে হয়। ওদের কেওয়াইসি যেটা বলে, মানে ওদের এটা নো ইউর কাস্টমার, বা ওদের এটা অত বেশি নাই। মানে অত ডিফিকাল্ট না। স্ট্রাইপের যেমন অনেক ডিফিকাল্ট না। স্ট্রাইপ তো
হয় না স্কাইপে বাইরে আচ্ছা ভাইয়া, যেহেতু ফ্রিল্যান্সিং করছেন, এখন এআই নিয়ে কাজ করেন। একটা ব্যাপার আমি পার্সোনালি দেখি যে, এই যে প্যাশন নিয়ে কথা হয়। অনেকে বলে যে লাইক টাকা ইনকাম করাটাই প্যাশন। ওইটা যেখানে হয় ওইটাতে ফোকাস করাই ভালো। আবার অনেকের ক্ষেত্রে হয় যে বিশেষ করে আমার ক্ষেত্রে যেটা মনে হয় আমি যে ধরনের কাজ করি, সো অনেক সময় খুব ফ্রাস্ট্রেশন ও লাগে। কারণ অনেক কিছু যায়, অনেক ক্লায়েন্টের সাথে অনেক কিছু ম্যানেজ করা লাগে। বাট যে জিনিসটা আমাকে ধরে রাখছে ওটা হচ্ছে যে পিছন থেকে মনে হয় যে একটা প্যাশন আছে। এটাই ফিল করি আরকি। আপনার ক্ষেত্রে বিষয়টা কেমন? যে আ প্যাশন জিনিসটা কি আসলেই আছে? অনেকে বলে যে এটা এক্সিস্টই করে না। এটা জাস্ট আ এটা সেল করা হয়। আবার অনেকে বলে যে না, প্যাশন কাজ করে। আমি আসলে সত্যি কথা বলতে আমি কোনোদিনই এমন কিছু খুঁজে পাইনি যেটা আমার এখন পর্যন্ত মনে হয় না খুঁজে পাইছি যেটা আমার মনে হয় যে আমার করতে অনেক ভালো লাগে। একটাও জিনিস মানে জেনুইনলি ভালো লাগে না। আমার জাস্ট ফুটবল খেলতে ভালো লাগে। বাকি এগুলা মানে জেনুইনলি আ যাই করি, দেখলাম এত কিছু ট্রাই করা হইছে এটার রিজন এই যে কোনটা ভালো লাগে বার করার জন্য। বাট সবগুলোতে টাকা কামাইছি। এমন না যে কয়েকটা অনেক বেশি কামাইছি, কয়েকটা কম। কিন্তু আমার কোনটাই আজ পর্যন্ত এখন পর্যন্ত অত ভালো লাগে না। আমার ফার্স্ট টাইম একটু এআই নিয়ে অনেক ভালো লাগছে। এআই তাও ভিডিওস না। এআই সফটওয়্যার নিয়ে অনেক ভালো লাগছে। এআই সফটওয়্যার ডেভেলপমেন্ট বিকজ ইট জাস্ট মুভস সো ফাস্ট। এত কিছু শিখা যায়, এত কিছু করা যায়। শিখতে অনেক ভালো লাগে। তো এটাই আমি প্যাশন ওইভাবে বলব না যে মানুষের প্যাশন যদি আমি খুঁজে পাই নাই কোনদিন আমার কোন প্যাশন একটা স্পেসিফিকলি আমি কাউকে বলতে পারব না যে তোমার প্যাশন খুঁজতে হবে এমন কিছু। কিন্তু আমার মনে হয় প্যাশন জিনিসটা আননেসেসারি। যেকোনো কিছুতে প্যাশন থাকলে অফকোর্স অনেক ভালো করা যায়। আমি সিউর যদি বড়রা বলে থাকে যে ভাই প্যাশন থাকলে তুমি একটা জিনিস অনেকদিন থাকতে পারবা। তার মানে প্যাশন যদি ওরা সাকসেসফুল একটা মানুষ বলে থাকে, ও আমার থেকে বেশি জানে, নাহলেও সাকসেসফুল এত হইতো না। যত আমার থেকে বেশি জানে আমি এগ্রি করি যে প্যাশন থাকা দরকার। কিন্তু প্যাশন না থাকলে যে আমি করতে পারব না এটা আমি এগ্রি করি না। আমার মনে হয় যেকোনো কিছুরই কয়েকটা স্টেপ ফর এক্সাম্পল আমি আ যদি আজকে সবকিছু হারায় ফেলি, 0 তে চলে যাই, আমি 100% সিউর আমি ১ সপ্তাহের মধ্যে আমি ৳১,০০,০০০ জিতে পারব। ১ সপ্তাহ লাগবে না, আমি ভেরি সিউর। ৳১,০০,০০০ পারব না। 100% সিউর। বিকজ কয়েকটা স্পেসিফিক স্টেপ আছে। $0 to $1,000 মান্থ যেতে কয়েকটা স্পেসিফিক স্টেপ আছে। ওই কয়েকটা স্টেপ যদি করতে পারি তাহলে অটোমেটিক্যালি আমি স্টেপস গুলোই বলেন আপনি। কারণ আপনার কভার ফটোতে আমি ওইটাই দেখছি আমাকে আর পরে দেয়। আচ্ছা হ্যাঁ। ইউটিউবে। সো আমি আগে ভাবতাম মানুষকে আমি এই যে এই জিনিসটা আমি এখন স্টেপগুলো বলতেছি তার আগে বলে নিই। আমি আগে ভাবতাম যে আমি মানুষকেও $0 to $1,000 অনেক ইজিলি নিয়ে যেতে পারবো। যেটা আমি পারবো বা আমি পারি। এমন হইছে আমি চলে গেছি 0 তে, 0 থেকে আবার গেছি। ওয়ারি মেনি টাইমস হইছে, ঠিক আছে? কিন্তু মানুষকে নিয়ে যেতে অনেক ডিফিকাল্ট। সেম জিনিস কাজ করে না। বিকজ আমার যে স্কিল সেট গুলো আমি আ মানে মাথায় ঢুকে গেছে। সাবকন্সিয়াসলি চিন্তা করি ওটা ওদের শিখাইতে হইতেছে। ওর হতে পারে আজ থেকে ১ বছর পরে গিয়ে ওটা ওর মাথায় ঢুকে যাবে অটোমেটিক্যালি। এখনো অটোমেটিক্যালি চিন্তা করতে পারে না। ওর চিন্তা মানে কথা যেমন আমি যখন কথা বলি না, আমার মাথায় কিন্তু ইংলিশে কথা আসে। আচ্ছা, পরে করি ইংলিশে, পরে বাংলায় বলি। আচ্ছা। তো ওই সেম জিনিসটা হয়তো ওর ভাইয়া বাংলায় আসতেছে, পরে ইংলিশে আসতেছে। তো সাবকন্সিয়াস মাইন্ডে আমাদের ট্রেইন হয়ে গেছে, হ্যাঁ? তো এই স্কিল সেট গুলাও একটা আমাদের করতে সাবকন্সিয়াস মাইন্ডে আমি সব ভাইয়া ভিডিও এডিটিং যখন করে, ভাইয়ার সাবকন্সিয়াস মাইন্ডটা আমার থেকে অনেক বেটার। অনেক বেটার যত করতেছে রেগুলারলি। সো এই স্কিল সেট গুলো আমি ভাবতাম 0 to 1000 আমি নিয়ে যেতে পারবো যে কাউকে। আমি এখন মনে হয় যে অত ইজি না। পারবো, অত ইজি না। বিকজ স্কিল সেট গুলা শিখাইতে হবে। আর যে স্কিল সেট গুলায় যদি এখন আসি, আ ফার্স্ট হইতেছে অফকোর্স ইংলিশ জানতে হবে। ঠিক আছে? এটা নাম্বার 1 আমি অলরেডি জানি, তাই বলে আমি পারবো। আর সেকেন্ড হইতে মানে এমন না যে অনেক ভালো জানা গেল বাট জানতে হবে। ঠিক আছে? বুঝতে হবে, কথা বলতে পারতে হবে। সেকেন্ড হইতেছে আমার ভিডিও থেকে কোনো কিছু শিখতে হবে কেমনে এটা জানতে হবে। যেকোনো ভিডিও। ইনফ্যাক্ট এর থেকেও যেটা ইম্পোর্টেন্ট স্কিল হচ্ছে কোনটা রাইট এবং কোনটা রং এটা বুঝতে পারতে হবে। যেটা মানুষ এআই এর ক্ষেত্রে পারে না। এআই এর সবচেয়ে সমস্যা কিন্তু এটা যে মানুষ রং কোনটা এটা বুঝতে পারে না। তো এটা বুঝতে পারতে হবে। সেকেন্ড আর থার্ড যদি আমরা বলি সেটা হচ্ছে কয়েকটা স্পেসিফিক স্কিল সেট আছে। যেমন হচ্ছে ক্লায়েন্ট কেমনে পাইতে হয়। ক্লায়েন্ট পাওয়ার কয়েকটা ওয়ে আছে। হইতে পারে আমি কনটেন্ট বানাবো, হইতে পারে আমি এটা আরেক সময় জানি সুন্দর করে বলে। কনটেন্ট বানাবো বা আমি মানুষকে রিচ আউট করবো বা ইনবাউন্ড আসবে কনটেন্টের থ্রুতে। ওর আমার যারা রেফারেন্সেস আছে, মানুষ ফ্যামিলি মেম্বার্স টেম্বার যাদেরকে চিনি ওদেরকে কল দিব, ওদেরকে ওয়ার্ম আউটরিচ করবো। ওর আমি কোল্ড আউটরিচ করবো, ইমেল পাঠালাম বা কোল্ড কল করলাম। এই কয়েকটা ওয়ে আছে। সেই কয়েকটার মধ্যে যে কোনো একটা যদি করি তাহলে আমি $1,000 যেতে পারবো আরামসে। আমি বাংলাদেশের লোকাল ক্লায়েন্ট হলেও আমি পারবো, আমি বিদেশ ক্লায়েন্ট হলেও পারবো। দুইটাই পারবো আমি। আমার জন্য যেটা সবচেয়ে ভালো কাজ করে হচ্ছে পেইড অ্যাডস। কিন্তু আমার যে $0 থেকে পেইড অ্যাডস আমি পারবো না। কারণ আমি ওটাই ভালো অনেক পেইড অ্যাডসে। তো তখনও আমার মনে হয় আমি যদি ফার্স্ট ক্লায়েন্ট পেতে পারি
বাংলাদেশের কাছে 10,000 টাকা 20,000 টাকা ক্লাইম দিতে পারি, বাকিটা আমি ওই পুরো টাকাটা অ্যাড যেটা ক্লাইম বাকি অ্যাপে চলে যাবো ইনস্ট্যান্ট। আপনি তো অ্যাডস প্রচুর চালান। সো আপনার এই এক্সপেরিয়েন্সটা ভালো যেহেতু ডিজিটাল মার্কেটিংও করতেছেন। সো আমি তো ঢাকা থেকে বসে দেখি। আমি জানি না যে ঢাকার বাহিরেও আপনার টার্গেটেড অডিয়েন্স আছে কিনা। সো কেমন আসলে লাইক একটা তো হচ্ছে যারা একদম জিরো থেকে শুরু করতে চায় তাদের এক অবস্থা। বাট যার হচ্ছে কিছুটা স্পেন্ড করার মতো ক্যাপাসিটি আছে। কেমন বাজেট রাখা দরকার? আমার কাছে পার্সোনালি মানে অ্যাটলিস্ট $5 তো থাকা দরকার পার ডে। যেমন আমার ছোট বোনের একটা ব্যবসা আমরা দাঁড় করেছি রিসেন্টলি বলতে 1 বছর হলো মাত্র। আমরা ফার্স্ট 3 মান্থসে ওকে ব্যবসায় ৳1,00,000 নিয়ে গেছি। ৳1,00,000 পার মান্থ। ও প্রথম 3 মাসে। অ্যাড কস্ট। না, না। আ ব্যবসা আচ্ছা। ছোটখাটো ব্যবসা, ঠিক আছে? কিন্তু মানুষজন পারফিউমের ব্যবসা শুরু করে, অনেক ব্যবসা তারপরেও তারা $1,00,000 পার মান্থে যেতে কষ্ট হয় না। ওইভাবে Facebook ব্যবসা থেকে বলতেছি, ঠিক আছে? প্রফিট মার্জিন কিন্তু নাই। 60% প্রফিট প্রবাবলি ছোট কোনো ব্যবসা নেন। ভালো তো। হ্যাঁ, তো ফার্স্ট 3 মান্থসে আমরা ৳1,00,000 পার মান্থে গেছি। একদম শুরু করছি প্রবাবলি আমরা কয়েক ডলার $5 দিয়ে। $5 আমরা 10 দিন চালাইছি। ১ম এ আসলো। কারণ ওটা তো ফুলফিল করতে হবে। তো ব্যবসা মাত্র শুরু করছে। পরে ইভেনচুয়ালি মানে আমরা ৳15,000 থেকে ৳20,000 চালাইতেছি মাসে। ওটাই গুড এনাফ। এই ছোটখাটো ব্যবসার জন্য। যদি আমার মতো বড় যেমন আমার $100 পার ডে চলে। তো মানুষ তো দেখবেই। $100 পার ডে মানে অনেক। মাসে ৳3,00,000 সো হিউজ। দেখার কথাই মানুষের। আ কিন্তু ছোটখাটো যদি শুরু করা হয় আর যদি বিদেশের জন্য করা হয়, একেকটা দেশের জন্য একেক রকম। সো আমরা যদি দুবাইয়ের জন্য টার্গেট করি, দুবাই আমার মনে হয় আমরা $10-20 দিয়ে স্টার্ট করতে পারবো ভালোই। পুরো $5 দিয়েও করা যায়। টেস্ট করার জন্য $5 ইজ ফাইন। পার ডে বলতেছি। আর আমরা যখন USA করছি বা UK করতেছি, USA স্পেসিফিকলি তখন আরো অনেক বেশি এক্সপেন্স হয়। আসলে মানুষ যেটা বুঝে না হলো বিজনেসের ক্ষেত্রে, স্পেসিফিকলি সার্ভিসেস বিজনেসের ক্ষেত্রে আমাদের আ একটাই জিনিস ম্যাটার করে সেটা হচ্ছে এলটিভি। আমি একটা ক্লায়েন্ট থেকে কত টাকা উঠাইতে পারতেছি লাইফ টাইম এটাই। সো আমার যদি একটা ক্লায়েন্টকে পেতে $500 লাগে কিন্তু আমি ওর থেকে $10,000 উঠাইতে পারতেছি ৬ মাসে, তো জিততেছি তো আমি। ইনিশিয়াল খরচ আমার বেশি সমস্যা নেই। কিন্তু এটা মানুষ চিনতে পারে না। সো আমি যদি বাংলাদেশে আজকে যদি একটা এজেন্সি স্টার্ট করতাম, ধুমায় অ্যাড চালাইতাম। বাংলাদেশে ধুমায় অ্যাড চালাইলে আই এম প্রিটি সিউর প্রতি মানে একদম ওয়ার্স্ট কেস সিনারিও $10,000 আমি একটা ক্লায়েন্ট পাবোই। ওয়ার্স্ট কেস সিনারিও আরো কমে পাওয়া যাবে। অনেক কমই পাবে। কিন্তু আমি বলতেছি একদম ওয়ার্স্ট কেস সিনারিও, আমি কথা বলতে পারি না ভালো না সবকিছু। $10,000 আমি অনেক একটা ক্লায়েন্ট পাবো। যদিও পাই আমি কিন্তু 3 মাসও রাখতে পারি। আমি আর $10,000 সার্ভিস দিতেছি সবচেয়ে কম টাকা। তারপর আমি $30,000 ওর থেকে 3 মাসে নিতে পারবো। সো দ্যাট ইজ আ উইন। বাট আমরা এভাবে চিন্তা করি না। না। আমাদেরও যে ক্লায়েন্ট অনবোর্ডিং খরচটা বেড়ে গেলে আমরা একটু প্রেশার ফিল করি যে প্যানিক করে মানুষ। অনেক বেশি খরচ করে ফেললাম। এই যে আমি একটা এক্সাম্পল দিই যে আমার $100 পার ডে চলতেছে এখন। $100 পার ডেতে এমন দিন গেছে 2 দিনে একটা সেল নেই। কিন্তু কন্টিনিউ করে গেছে। হ্যাঁ, কিন্তু চলতেছে। 3rd ডে থেকে 4 টা সেল চলে আসছে বা 5 টা সেল চলে আসছে। তো কারণ আমরা ভুলে যাই ডেটাকে দেখে আমরা ভুলে যাই যে ওই সাইডে কিন্তু একটা রিয়াল মানুষই আছে। ওই মানুষটার তো গিয়ে পারচেজ করতে হবে। হইতে পারে 2 দিন করে নাই, ও 3rd ডে তে গিয়ে করছে। এটা আমরা ভুলেই যাই। আমরা ভাবি যে না ডেটা $100 এ মানে আমার যদি $20 করে একটা সেল হয়, আমার $20 করে আজকে 5 টা হইতেই হবে। এরকম আরকি জিনিসটা। $1,000 একটা সেলস নাও আসতে পারে। যতক্ষণ না আমার না তার মানে একটা বাজে। একটা বাজে কিন্তু নাই তো আসতে পারে। আসতে পারে। সো কনটেন্ট ভালো হলে এড কস্ট আপনার কমে আসবে। ক্রিয়েটিভ রাইট। সো ভাই কনটেন্ট তো আপনি প্রচুর তৈরি করেন। বিশেষ করে আমি বলব না খুব প্রচুর, আপনার অনেক ব্যস্ততা। তারপরে আপনি YouTube এ মোটামুটি রেগুলার কনটেন্ট দিয়ে যান। এই কনটেন্ট ম্যানেজমেন্টটা কিভাবে করেন? আমি পার্সোনালি অনেক স্ট্রাগল করি কারণ টিম ম্যানেজ করে সবকিছু করার পরে কনটেন্ট বানানোটা ডিফিকাল্ট। আমিও স্ট্রাগল করি। আমার মনে হয় এটা কিন্তু আপনি অনেকদিন ধরে করতেছেন। সো আপনার এটা লেগে যাচ্ছে মানে কোনোভাবে। আমি YouTube এও অত করি না। Facebook এ দেখলাম ভালো করতেছে। YouTube এ অত এখনো ভালো করি নাই। 13-14,000 মতো সাবস্ক্রাইবার আছে মনে হয়। Facebook এ 60 কে মনে হয় হিট করব। আজকেই করব মনে হয়। তো কাছাকাছি আছে। তো 200-300 লাগে মনে হয়। সো আমার মনে হয় যে আমি যেটা করছি হলো আমি আ রেগুলারলি মাসে ৩-৪ টা লং ফর্ম বানানোর চেষ্টা করতেছি। হয় না সবসময়। অ্যান্ড ওখান থেকে একজন আছে যে ক্লিপ করে ও প্রতিদিন একটা করে ভিডিও বার করে বা ২ টা ভিডিও বার করে ওইগুলোই আমাদের এভরিডে যাচ্ছে। অ্যান্ড ওই ভিডিও থেকে আরো ক্লিপ করা হয়। সো ক্লিপ করা হয়। যেমন হচ্ছে আমি ধরেন বললাম একটু আগে যে $1,000 $0 to $1,000 এ যাওয়ার ৩ টা স্টেপ ৫ টা স্টেপ আছে। তখন ওই ৫ টা স্টেপ ও মিউজিক দিয়ে জাস্ট স্ক্রিনের মধ্যে লেখা আসবে। তো ওইটারও ক্লিপ করা হইতেছে। সো ওই টাইপের যত ইউজ করা যায় আরকি। একটা কনটেন্ট যতভাবে বলা যায়। সো এগুলো হচ্ছে লো এফোর্ট আরকি। অত কষ্ট করা লাগে না। হাই এফোর্ট কনটেন্ট যেগুলো আছে ফর এক্সাম্পল আমি একটা কনটেন্ট বানাইতেছি। আমার মনে হয় এটা বানাইতে ৬ মাস মতো লাগবে প্রায়। বাহ! তো
আমি যতগুলা বিজনেস আইডিয়াস আছে, মানে যতগুলা বিজনেস করা যায় ইন্টারনেটে, প্রত্যেকটাকে রিভিউ করতেছি। সো প্রত্যেকটা রিভিউ 1-2 ঘন্টা করে। সো প্রায় 20টার মতো যদি বিজনেস থাকে, আমার অনেক বড় একটা ভিডিও। 30-40 ঘন্টা। হ্যাঁ, স্যার আমি এটা করতেছি, দেখি কতদিন করা যায়। সো ওটা ফার্স্টে ডিজিটাল প্রোডাক্টস স্টার্ট করছি। ডিজিটাল প্রোডাক্টসে পুরো কেমনে কাজ করে, কেমন পরে রেট করতেছি লাস্টে যে এটা 10-এ আমি 10-এ কত রেট করি বিজনেসে। পরে ড্রপ শিপিং যাবো, ড্রপ শিপিং কত রেট করি। সো এই ভিডিওটা এখনো মানে বললাম, বাট করা তো হয় না, অনেক ডিফিকাল্ট ভিডিও। তো পুরোটা করবো, একটু গেমিফাই করার চেষ্টা করতেছি, যে হরমোজি টাইপের। দেখি পারবো কিনা জানি না, বাট আমার মনে হয় যদি করতে পারি ভিডিওটা সেই হবে। আই থিঙ্ক ইউটিউবে আমি খেয়াল করছি যে একটা ছেলে আছে, ইংলিশ বলি, ইংলিশ কোর্স সেল করে, তানভীর টেইলার। আচ্ছা। ওর ইউটিউব চ্যানেলটা দেখলাম। ওর ইউটিউব চ্যানেলে ওর 9 ঘন্টার ইংলিশের কোর্স আছে ফ্রি। প্লাস ওর 5,000 টাকার ইংলিশ কোর্স আছে। ওর ইউটিউবে 1.5 ঘন্টার ইংলিশ ভিডিও আছে ফ্রি। আরেকটা মনে হয় 7 ঘন্টা না 6 ঘন্টা এরকম আছে। 6টা ভিডিও আছে। হি হ্যাজ 300,000 সাবস্ক্রাইবার্স, 3 লাখ। 6টা ভিডিও। কিন্তু সবগুলা বড় ভিডিও। সো ভালো কাজ করে। আমি নিজে একটা ChatGPT-র 1.5 ঘন্টার ভিডিও বানাইছি। 20,000 ভিউজ পাইছে। আমার চ্যানেল অত বড় না। 20,000 ভিউজ আমার চ্যানেলের জন্য 1.5 ঘন্টার ভিডিও বলে পাইছে। সো আমার মনে হয় ইউটিউবে লং ফর্ম যদি হয়, অনেক লং, আমার মনে হয় অনেক ভালো কাজ করে। যেটা আমি দেখছি। সো আমি চেষ্টা করতেছি এরকম বড় ভিডিও এখন। আর ওখান থেকে অনেক ক্লিপস বার করা যায়। সো ওটাও একটা আছে। ভাইয়া একটা জিনিস আমি জানতে চাচ্ছিলাম, এটা হচ্ছে আপনার যে ফেসবুকের পেজ যেটা দিয়ে আপনি অ্যাড রান করতেছেন। সো যখন আপনি পেজটা গ্রো করতেছেন, সো আমরা চাই অর্গানিক্যালি গ্রো করতে। আবার এর মাঝে আমরা যখন পেইড অ্যাডস চালাই, এটা কোনোভাবে কি নেগেটিভলি ইমপ্যাক্ট করে কিনা? একদমই না, আমার মনে হয় না। আমি তো দেখি নাই, আমার করে নাই। প্লাস সরি, আমার মনে হয় আমার থেকেও বেটার এক্সাম্পল হবে হচ্ছে যে খালিদ ফারহান। হুম। খালিদ ফারহান ভাইয়ের যদি কখনো অ্যাডস এর পেজে গিয়ে অ্যাডস তো দেখা যায়। অ্যাডস লাইব্রেরিতে অ্যাডস যদি দেখে, সে নিজের পেজ থেকে বিদেশের অ্যাড চালায়, নিজের এজেন্সি অ্যাড চালায়, নিজের গার্ডেনের অ্যাড চালায়, নিজের নিউজলেটার অ্যাড চালায়। যত রকম অ্যাড নিজের পেজ থেকেই চালায়। ওগুলো কিন্তু বিদেশে চলতেছে। তারপরেও তাই হেল্প পায়। বিকজ যখন একটা ক্লায়েন্ট আসে 1 মিলিয়ন ফলোয়ার দেখতেছে, তো সাইকোলজিক্যালি নিজের পেজ থেকে চালানো ইজ ভেরি স্মার্ট। কোনো খারাপ আইডিয়া আমি কিছু দেখি না। বরং অডিয়েন্স আসতেছে, ওরা পরে আমাকে হয়তো অর্গানিক্যালি সাপোর্ট দিচ্ছে। রাইট? আমি এখন পর্যন্ত কোনো খারাপ নেগেটিভ কিছু পাই নাই। ইউটিউবে কখনো এক্সপেরিমেন্ট করছেন বা না, আমি Google আর YouTube এর দিকেও তো আমি এক্সপেরিয়েন্স না। বাকি আমি মেটার জন্য এক্সপেরিয়েন্স, YouTube না। ভাইয়া হরমোজের কথা বলতেছিলেন। সো সম্ভবত বই-টই অনেক পড়া হয়। ধন্যবাদ। যদি অডিয়েন্সদের জন্য বা আমার জন্য ৩ টা বুক ৩ টা মুভিজ একসাথে রিকমেন্ড করেন। আমি অনেক কম দেখি না একদম। ফিল্ম বুকস বুকসও অনেক কম পড়ি। পড়ছি মনে হয় লাইফে কয়েকটা। ওইগুলোই ৩ টা আমার যদি কেউ একদম 0 থেকে স্টার্ট করতে চায়, এমন একটা ছিল হচ্ছে অ্যাপসুমো ফাউন্ডারের যে বইটা, আ মিলিয়ন ই বুঝতে পারছি আমি। ওটা পিডিএফটা পাওয়া যায় বেশ অনেক। কি লিখেছে? $1 million সামথিং, আই ডোন্ট নো। আই ফরগট। আমি বুক বললাম তো অনেক কম পড়ি। আমার মনে হয় হরমুজির ৩ টা বুকই অনেক ভালো। নতুন তো একটা ৩টাই হয়। বিভিন্ন পড়ছি, অনেকটা পড়ছি। ৩টাই ভালো। আর মনে হয় ইনফেক্ট ৩টা ভালো বলবো না। আমি জাস্ট বলবো যে যদি কেউ স্টার্ট করতে থাকে বিজনেস, আমার মনে হয় ৩টা সুপার। আরেকটা বই আমার সেই লাগে, আমি রিসেন্টলি পড়ছি, অনেক ভালো লাগছে, হচ্ছে রেডি ফায়ার এইম। ওকে। মাইকেল মাস্টারসনের সুপার একটা বই। সো ও শিখায় যে কেমনে কোনো একটা বিজনেস আইডিয়া থেকে আমরা ক্রিয়েটিভ বিজনেসটা স্টার্ট করবো। রেডি ফায়ার এইম মানে কত ফাস্ট স্টার্ট করতে হবে, অ্যাকশনটা কত ফাস্ট নিতে পারি। সো সুপার একটা বই। সবার জন্য রিলেটেবল হবে না, অনেক বড় ফিগার্স নিয়ে কথা বলে, মিলিয়ন্স অফ ডলার্স। বাট প্রথমের যে চ্যাপ্টারগুলো আছে, প্রথম 2টা চ্যাপ্টার মানে অনেক রিলেটেবল, অনেক ভালো, অনেক পরেরগুলো হতে পারে না হতে পারে, সুপার। ঠিক আছে। 3টাই আমার কাছে মনে হয় সুপার। নোট রাখবো, ইনশাআল্লাহ আমারও পড়া হবে। আমি এটা দেখিনি এর আগে। আর ভাইয়া এই এআই নিয়ে যদি কেউ স্কিল তার ডেভেলপ করতে চায়, ইউটিউবে বাংলাদেশে হয়তো খুব কম চ্যানেল আছে এআই নিয়ে এখনো ওই ধরনের কাজ করে। আছে, নাই তা না। বাট ওই ধরনের মনে হয় না এখনো আছে। কয়েক বছরের মধ্যে আরো আসবে। সো আপনার কাছে ২ টা কোয়েশ্চেন থাকবে। একটা হচ্ছে গ্লোবালি আমি কাদের কনটেন্ট কনজিউম করতে পারি এআই নিয়ে কাজ শিখতে চাইলে? আর পাশাপাশি আমি যদি বাংলাদেশে একটা চ্যানেল গ্রো করতে চাই যেখানে আমি অডিয়েন্সদেরকে এআই শিখাবো, যেটা আপনি শেখাচ্ছেন, তাহলে আমার স্ট্র্যাটেজিটা কি হওয়া উচিত? আমার কোন টুলস গুলা পারা উচিত? বা আপনি কোন টুলস গুলা একদম রেগুলারলি ইউজ করেন? আচ্ছা, সো এর সাথে অনেক কিছু। হ্যাঁ, সমস্যা নাই। সো আমি যদি এআই, এআই তো একটা বড় ওয়ার্ড, তাই না? ডিজিটাল মার্কেটিং টাইপের। ডিজিটাল মার্কেটিং কিন্তু একটা বড় ওয়ার্ড। তার মধ্যে মেটা আছে, Google Ads আছে, SEO আছে, Facebook আছে, আছে কন্টেন্ট কনটেন্ট মানে
ডিজিটাল মার্কেটিং মানুষ ইউজ করে ওয়ার্ডটাকে সেল করার জন্য, বাট অ্যাকচুয়ালি কিন্তু ডিজিটাল মার্কেটিং শেখা লাগে না। শেখা লাগে মেটা অ্যাডস, বা শেখা লাগে গুগল অ্যাডস, বা শেখা লাগে এসইও, বা শেখা লাগে ফেসবুক মার্কেটিং, বা শেখা লাগে এসইও, যেকোনো একটা পারলেই হয়। সো এআর ক্ষেত্রেও সিমিলার, এটা বাজওয়ার্ড এআই। এআই এর মধ্যে এখন আমরা 100টা স্কিল আছে। হতে পারে এআই অটোমেশন শিখবো, কেমনে ওই যে বিজনেসের অটোমেট করে দেবো, হতে পারে এআই চ্যাটবট বানাবো, হতে পারে এআই সফটওয়্যার বানাবো, হতে পারে এআই কোনো র্যাপার বানাবো, ঠিক আছে? হতে পারে আমরা এআই দিয়ে ভিডিওস বানাবো, হতে পারে আমরা ইউজিসি কন্টেন্ট বানাবো, হতে পারে আমরা অন্যদের ভিডিও এআই দিয়ে বানাই দিব, ঠিক আছে? এআই দিয়ে ভয়েস করবো, এআই দিয়ে মিউজিক বানাবো, এআই দিয়ে। সো ওয়াস্ট অ্যামাউন্ট অফ আইডিয়াস আছে, ঠিক আছে? এখন কোনটা করতে চাই ওই হিসাবে আমাদের চ্যানেল খুঁজে করতে হবে। আর যদি এআই অটোমেশন শিখতে চাই, আমার ফেভারিট হচ্ছে নেইট হার্ক বলে একটা ছেলে আছে, সুপার একটা ছেলে। আর জ্যাক রবার্টস বলে একটা ছেলে আছে, সুপার একটা ছেলে। ওদের এআই অটোমেশন আমার অনেক ভালো লাগে, আমি ওদের থেকে শিখি ম্যাক্সিমাম। ওদের কমিউনিটিতেও ছিলাম আমি, অনেক এক্সপেন্সিভ কমিউনিটি, প্রায় 70 মতো পার মান্থ। সো ওটাও ছিলাম, এখন বেড়ে গেছি। তো এগুলো অনেক ভালো। আর যদি আমার কাছে, আমি তো যত এআই অটোমেশনে বেশি টাইম কাটানো হয়, আমার মনে হয় এগুলাই বেশি দেখা হয়। আরেকটা কোশ্চেন বা কিছু জানি, ওই যে আপনি কোন টুলস গুলার মানে এআই টুলস গুলার রেগুলার বেসিসে ইউজ করতেছেন এখন? সো চ্যানজিপিটি ইউজ করা হয়, আপনার সবাই জাতীয়। আমি ক্লড অনেক ইউজ করি, ক্লড কোড, যেটা আমি স্যাসের দিকে ঢোকার চেষ্টা করতেছি। আর কার্সার অনেক ইউজ করা হয়, জানি না ভাই এগুলো দেখা হয়েছে। লাভেবল অনেক ইউজ করা হয়। এগুলো যদি আমরা সফটওয়্যার দিকে দেখি, এমনি হেজেন অনেক ইউজ করা হয়, বিকজ আমাদের কন্টেন্ট এজেন্সি চলে। 11 ল্যাবস অনেক ইউজ করা হয়, কন্টেন্ট এজেন্সি চলে। তারপর আমাদের একটা আছে উইথবাজ বলে একটা এআই আছে, ভেরি এক্সপেন্সিভ, $100 পার মান্থ। ওইটাতে দেখা যায় যে এআই কোন কন্টেন্ট গুলা আজকের সপ্তাহে ভাইরাল। সো কখনো ওই যে মিমগুলো এগুলো দেখছেন, ভিডিওগুলো যে ক্যাটের বাচ্চা হচ্ছে, তারপর মারামারি করতেছে, ক্যাটের স্টোরি, হ্যাঁ এখন যে হয় যে মেয়াও মেয়াও কান্নাকাটি করে, হ্যাঁ কান্নাকাটি করে। তো ওইগুলা কোনগুলা ভাইরাল হইতেছে এইদিকে। আচ্ছা, এখানে কোন সব ভাইরাল একের একসাথে, হ্যাঁ, একেকটা ক্যাটেগরি হিসাবে কোনটা ভাইরাল হইতেছে তো উইথবাজে দেখা দেয়। সো উইথবাজ অনেক ইউজ করা হয়। ফ্রি পিক অনেক ইউজ করা হয়, ফ্রি পিকে অনেক ইমেজ বানানোর জন্য। জেমিনি আজকাল অনেক বেশি ইউজ করা হয়। জেমিনি কি প্রো? হ্যাঁ, আসলে আমার পুরো থাকা লাগবে, আমার কাছে আমার আছে, নিয়ে আছে। ও যে আমি নিছিলাম স্টুডেন্ট হিসাবে নিয়ে যা দেখছিলাম। তো যে বাংলাদেশে তো ফার্স্ট নিয়ে রাখছিলাম, এখন নিয়ে রাখছিলাম। হ্যাঁ, কি বলিস, আর কিছু আমার কাছে স্টুডেন্টকে হয়ে থাকে, আমরা নোটবুক এলাম বলে একটা ইয়ে আছে, সুপার একটা সুপার জিনিস, ওটাও ইউজ করতে হয়। আচ্ছা, আরটাও আউট অফ এআই এন্ড এভরিথিং। সো ভাইয়ের ফুটবল অনেক শুনলাম যে খেলা হয় বা দেখা। সো বার্সেলোনা ফ্যান, যতটুকু খাবার ফটো দেখে বুঝে। হ্যাঁ, সো ফুটবল কি হেল্প করছে আপনার এই জার্নিতে? হ্যাঁ, অনেক অফকোর্স। মানে আমার ক্ষেত্রে পার্সোনালি আমাকে হেল্প করছে। আপনার ক্ষেত্রে কিভাবে করছে? ভাইয়ার কি ফুটবলের কোনো আইডল বা এই যে কাজ-টাজের বাইরে তো আসলে আমাদের আ সো বেসিক্যালি যখন ফুটবল খেলা হয় বা কোনো টাইপের স্পোর্ট খেলা হয়, স্পেসিফিকলি ফুটবলে, যেটা হয় হলো আমরা অন্য কিছু না চিন্তা করি না। ওই সময় খালি খেলাই চিন্তা হয়। অ্যান্ড ওটার কারণে যত ওয়ার্ল্ডের কিছু চিন্তা করতেছি না, লাইফে প্রবলেমস হোক, কোনো বিজনেসের প্রবলেম হোক, কোনো রকম স্ট্রেস হোক, ওই মোমেন্টটা অনেক ভালো লাগে। ওই জিনিসটা যে আমরা খেলাধুলা করতেছি, জাস্ট আর কোনো চিন্তা নাই। সো একদম মানে ইটস দ্য মোস্ট পিসফুল টাইম অফ দ্য ডে যদি খেলা হয়। আমি 10 মাস ধরে খেলি না, আমার লিগামেন্ট ইনজুরি হইছে। আমার এসসি এত ঠিক, হ্যাঁ। ও আচ্ছা, আমারও এসি ইনজুরি হয়েছে। হ্যাঁ, তো মাত্র ঠিক হইছে। ঠিক হইছে মানে 10 মাস থেরাপি করার পর এখন মানে পার্সিয়ালি থেরাপি। এখন হ্যাঁ, এখন খেলতে পারবো। দৌড়েছি। অনেক থেরাপি করছি। এখন বেটার আছি। আ খেলতেছি না এখনো, খেলবো আরকি। বাট আমার মনে হয় ওই স্পেসিফিক কারণে আমার অনেক খুশি লাগে যে আমি ওই সময় কিচ্ছু চিন্তা আসে না দুনিয়ার। অ্যান্ড আমার মনে হয় দুনিয়ার সবারই যে বিজনেসই করুক না কেন, যত টাকাই কামাক না কেন, সবারই কোনো রকম প্রবলেমস আছে লাইফে। অনেকজনের ফ্যামিলি প্রবলেমস থাকে, অনেকজনের রিলেশনশিপ প্রবলেমস থাকে, অনেকজনের লেটস সে নিজের বাচ্চা-কাচ্চা নিয়ে প্রবলেম থাকে, অনেকজনের ফাইন্যান্সিয়াল স্ট্রেস থাকে। তো সবার কোনো না রকম কোনো প্রবলেম আছে। ঠিক আছে? অনেকের অনেক বেশি টাকা, এমন প্রবলেম থাকে। ঠিক আছে? যে লেটস সে ড্রাগসে ডুবে গেছে বা কোনো রকম সমস্যা আছে। আমার মনে হয় স্পোর্টস এ থাকলে এই সমস্যাগুলো থেকে দূরে থাকা যায়। কারণ স্পোর্টস যত আমরা অন্য কিছু চিন্তা করি না, একটা পিসফুল একটা মাইন্ডে নিয়ে আসে। আই থিংক জিমও সেম হেল্প করে। জিম যদি করা হয় বা আমার জন্য ফুটবলটা বেশি, ফুটবল বা খেলাধুলা বেসিক্যালি খেলাধুলাই অনেক বেশি হেল্প করে গেছে। আমার অনেক ভালো লাগে। আমি না, এই কারণে এভরিডে খেলতাম। একসময় লাইক টানা প্রতিদিন 30 দিন খেলতেছি। ইদানিং কর্পোরেটের মধ্যেও কিন্তু খেলাধুলাগুলো এই কারণে রাখা হয়েছে। কারণ জাস্ট ওই মোমেন্টটায় মনে হয় সবকিছু থেকে একটু ডিসকানেক্টেড থাকা যায়। রাইট। আর আরেকটা জিনিস হচ্ছে ভাইয়া, এই আপনি যেটা আপনার একটা পডকাস্টে আমি শুনতেছিলাম, আপনি বলতেছিলেন যে শাইনি অবজেক্ট সিনড্রোম আপনার আছে। মানে লাইক যেটা দেখেন এটাই করতে ইচ্ছা করে। সো ওইটা থেকে
অনেক বছর ধরে তো অনেক কিছু করছেন। সো এটার কারণে সিনেমা আছে বললে অনেক করতে হ্যাঁ এখন তো মনে হয় অনেকটা ফোকাসড বা কষ্ট করে করতে হয় মানে জেনুইনলি কষ্ট করে করতে হয়। আমি অনেক চিন্তা করছি ফ্রেন্ড এন্ডেরও হেল্প নেওয়া লাগছে একটু মানে জানি আমাকে একটা জায়গায় আমার ওরা মানে নিজেকেই আমি নিজেকে অনেক কষ্ট করে আমি একটা ফিল্ডে অন্য কিছু আসলেও চান্স অপরচুনিটি আসলেও আমি সরাই ফেলি যে না এই একটাতে আছি একটাই করবো একটাতে আছি একটাই করবো অনেক কষ্ট করতে হয় বাট আই থিঙ্ক কোনো কিছু না পারার তো কোনো রিজন নাই যে অন্য এত কিছু করতে পারি এটা কেন পারবো না ওই এখন অনেকটা আই থিঙ্ক বেটার আই থিঙ্ক বেসিক্যালি এমন না যে লেটস সে 5 লাখ টাকা তো কামাইতে পারছে মাসে ঠিক আছে লেটস সো ওটা তো কম টাকা না এখন যদি ওর থেকেও বেশি 5 গুণ যেতে পারি তাহলে মানে এগুলো থেকে দূরে যেতে স্পেসিফিক কয়েকটা প্রবলেম থেকে দূরে যেতে হবে স্পেসিফিক প্রবলেমগুলো দূরে যাওয়ার জন্য এই শাইনি অবজেক্ট সিনড্রোমটাকে বাদ দিতেই হবে না ফোকাস থাকাটা এটা আমি আরো যদি বুঝাই সিম্পল একটা রিজন সেটা হচ্ছে আমরা যখন কোনো কিছু শুরু করি ওটার অনেক রকমের অবস্টাকলস আসে যেগুলো আমাদের পার করতে হয় যে আচ্ছা আমি এটা পারি না এই স্পেসিফিক স্কিল শিখতে হবে এটা পারি না এটা শিখতে হবে আচ্ছা এটা এইভাবে হয় না এটা শিখতে হবে তো অনেক কিছু শেখার পরে আমরা জিনিসটাকে কোনোভাবে একটু হালকা পাতলা সাকসেস পাই তারপর আরো অনেকগুলো অবস্টাকল আসে ওইগুলোকে ব্লকেরগুলোকে পার করে আরেকটু সাকসেস পাই যখনই আমি অন্য কিছু দেখতেছি আর আমি ওটা স্টার্ট করা শুরু করলাম তখন কি আমি আবার পুরো পিছিয়ে যাচ্ছি আবার নতুন করে অবস্টাকল আসতেছে আবার আমি জিরো থেকে স্টার্ট করতেছি কিন্তু আমি যদি ওইটাকেই কন্টিনিউ করতাম হইতে পারে বড় অবস্টাকল আছে এই দুটোকেই কন্টিনিউ করি তো আমি অনেকটা বড় স্টেপ আরো আগে যেতে করতেছি এটা আমরা চিন্তা করি না অ্যান্ড এটার কারণে সাইন অবজেকশনের ওটা বাঁচি কারণ মনে হয় যে কিছু একটা মিস মানে ওটাতে যদি আমি শুরু না করি ওই জিনিসটা তো মিস হয়ে যাবে। আই থিঙ্ক সাইন অবজেকশন নাম বাজে কখন যখন আপনার কাছে টাকা নাই সো আমার কাছে মনে হয় যদি বাংলাদেশে কারো 1 কোটি টাকা থাকে ওর জন্য সাইন অবজেকশন ইজ ভেরি গুড খাওয়া ট্রাই করে দেখতে পারি। 1 কোটি টাকা আমার লিকুইড বড় আছে আই থিঙ্ক অত খারাপ না 1 কোটি টাকা অত বেশি টাকা না বাট তারপর আমার মনে হয় খারাপ না কারণ ও যে কোনো জিনিসই মানুষকে দিয়ে ট্রাই করতে হবে নিজে না সো আমি লেটসে যদি আমার কাছে 1 কোটি টাকা লিকুইড পড়া থাকে আমি একটা এখন ইউআই এজেন্সি করতে চাই ইউআই ইউএক্স এজেন্সি দুইজনকে হায়ার করতে পারবো 5 লাখ টাকা 7 লাখ টাকা আলাদাভাবে 6 মাসের জন্য বার করতে পারবো বার করে দুজনকে হায়ার করে পোর্টফোলিও বানালাম ওদেরকে দিয়ে ক্লায়েন্ট রিচ আউট করলাম ওদেরকে দিয়ে যখন লিকুইড ক্যাশ থাকে তখন এগুলা করার কোনো সমস্যা নেই বাট যখন কিন্তু মানে যখন একদম স্টার্টিং এর দিকে আসি বা যখন আমি গ্রোথ ফেজে আসি তখন সাইনি অবজেকশনটা অনেক বাজে বেশি খরচ করে ফেললে তখন ওটা আবার মেন্টাল প্রেশার হয়ে যাবে। আপনারা তো এখন হচ্ছে ফিজিক্যাল অফিস রান করতেছেন তার আগে যতটুকু জানি যে ভার্চুয়ালিও রিমোটলি কাজ করা হইতেন সো দুইটা তো দেখলাম আপনার কাছে কোনটা পার্সোনালি ফিল হচ্ছে যে বেশি প্রোডাক্টিভ? আই থিঙ্ক ফিজিক্যাল অফিসে প্রোডাক্টিভিটি বেশি থাকে আমার পার্সোনাল রিমোট অফিস বেশি পছন্দ বিকজ আমি নিজের মতো ঘুমতে করতে পারি ক্রিয়েট করতে পারি কাজ টাজ করতে পারি যেখানে ইচ্ছা কাজ করতে পারতেছি ট্রাভেল করতে পারতেছি সো আমার বেশি পছন্দ এটা আমি সব বেসিক্যালি আমি মানুষের সাথে কথা বলতে পছন্দ করি না তেমন একটা বুঝাবো এত কাজ করব মানে থাকে না যে গল্প করা সেটা আমার অত পছন্দ না আমি যত মানুষের থেকে দূরে থাকা যায় তত ভালো এই পডকাস্ট করি কারণ করার আগে কন্টেন্ট বানাই কেমন খুব ভালো লাগে এটা কন্টেন্ট বানানোর যে আরও এটা অনেক বেশি আমার নিজের ইগোর থেকে সো এটার জন্য বানানো লাগে কিন্তু ওভারঅল আমি এমনি অনেক চুপচাপ তো আমি মানুষের তত কথা বলতে পছন্দ করি না যেটার কারণে আমার রিমোটলি আমার নিজেকে মনে হয় বেটার বাট আমার মনে হয় অফিস থাকলে গ্রোথটা অনেক ফাস্টার করা যায় কারণ প্রেশারও থাকে মাথায় বেশি রেন্ট দিতেছে মানুষের চাকরি মানুষের জন্য স্যালারি দিতেছে এখানেও রিমোটলি দিতে হইতেছে বাট তারপরে একটু প্রেশারটা কম ফিল হয় চোখের সামনে যখন দেখাও তখন প্রেশারটা একটু বেশি ফিল হয়। অফিস থাকবে যেটা লাভ হয় হচ্ছে যেমন কন্টেন্ট স্টুডিও আছে স্টুডিওটার জন্য অনেক লাভ হয় রিমোট থাকতে জন্য স্টুডিও থাকে না ভাড়া করে বাসায় করা লাগতেছে ভাড়া করা লাগতেছে ভাই। আচ্ছা আমরা পডকাস্টের একদম শেষের দিকে সো আরেকটা আমার পার্সোনাল জিনিস জানার আছে ওটা হচ্ছে আমি নিজেও ভাবতেছি যে ডিজিটাল প্রোডাক্ট নিয়ে কাজ করব তো যারা হচ্ছে করতে চাচ্ছে বা আপনাদের তো অনেক স্টুডেন্ট আছে যারা অলরেডি কাজ করতেছে কি পরিমাণ ইনকাম হতে পারে ইনিশিয়ালি? সো ডিজিটাল প্রোডাক্টসের ইনকাম সো আমি ডিজিটাল প্রোডাক্টসটা কেন পছন্দ করি জানেন ভাইয়া এটা হচ্ছে কোনো ফিক্সড কিছু নাই সো আমি এখানে এমন মানুষ আছে যারা মিলিয়নস অফ ডলার্স কামাইছে এমন আছে যারা কামায়নি দুটোই আছে বা এমন আছে যারা অল্প কামাইছে ঠিক আছে বাট এটার ব্যারিয়ার এন্ট্রিটা অনেক ছোট আচ্ছা শুরু করা যায় আমি বলতে পারবো যে কত টাকা কামাতে হবে বাট আমার মনে হয় যে কেউই অ্যাটলিস্ট $1,000 সেল করতে পারা উচিত যদি ভালো করে একদম আমার মনে হয় পারা উচিত স্পেসিফিকলি যদি বিদেশে সেল করে দেশে নয় যদি বিদেশে সেল করে আমার মনে হয় পারা উচিতই দেশে করলেও পারতে পারবে বাট আমার মনে হয় বিদেশে করলে পারা উচিতই অনেক কত ডিফিকাল্ট না জাস্ট টপিকটা ম্যাটার করে আমরা কি নিয়ে বানাইতেছি কারণ এখন এআই আছে বলুন তো যে কোনো টপিক নিয়ে বানানো যায়
যেটা মানুষের নিড ওইটা যদি ওকে দিতে পারি, যেমন এই যে আইপ্যাডের যেটা বললাম, ওটা কিন্তু একটা মানুষের নিড। ওই মাটা ক্রেভ করতেছে যে আমি কেমনে আমার বাচ্চাকে আইপ্যাড থেকে দূরে রাখবো। ওই স্পেসিফিক নিড আমরা রেডিতে যদি খুঁজি হাজার হাজার পাওয়া যায়। মার্কেট হিসেবে কপি করলেই বেটার ভাবে সেল করতে পারলে, ভালোভাবে মার্কেট করতে পারলে। আগের দিন আমি একটা জিনিস শিখাচ্ছিলাম মার্কেটিং একটা মেথড, সেটা হচ্ছে অনেকে আইবলস মেথড বলে, অনেকে আরো কি জানি বলো, ঠিক আছে? তো এটা হচ্ছে বেসিক্যালি 500টা অ্যাকাউন্ট একই ভিডিওস, একই টাইপের ভিডিওস আপলোড করতেছে। আচ্ছা, প্রত্যেকটা ভিডিও 500 1000 ভিউজ করে পাইতেছে, কিন্তু 500টা অ্যাকাউন্ট। সো দিনে কত ভিউজ করে চিন্তা করো। লাভটা কি হচ্ছে মানে চারিদিক দিয়ে কন্টেন্ট যেতেছে একই নামে। তো মানুষ ওটাকে দেখতে পারি হ্যাঁ বাধ্য হচ্ছে, যাইতেছে কারো না কারো কাছে, ওটার কাছে। ওরা এইভাবে ডিজিটাল প্রোডাক্ট সেল করে, এন্ড দে মেক হিউজ অ্যামাউন্ট অফ মানি জাস্ট ডুইং দিস। আমরা যদি আরো যে অ্যাপস, ডিজিটাল প্রোডাক্ট যেগুলো অ্যাপস আছে, অ্যাপস এখন তো সফটওয়্যার অ্যাপস, এই অ্যাপসও তো ডিজিটাল প্রোডাক্ট, ওগুলোর এরকম আজকাল সেম মার্কেটিং মেথড। টিকটকে ওরা 50টা অ্যাকাউন্ট বা 15টা 20টা অ্যাকাউন্ট জাস্ট ইউজ করে, ইনফ্লুয়েন্সাররা থাকে, ওরা স্পেসিফিক জিনিস নিয়ে একটাই অ্যাপ নিয়েই খালি ভিডিও বানাইতেছে, সেম 20 জন 20টা আপলোড করতেছে দিনে। দ্যাটস ইট। অনেকটা সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টের মতোই হয়ে গেছে। হ্যাঁ, জাস্ট মানে ফাড়ায় দিয়ে কি হয়েছে। সো এটা হচ্ছে অ্যাড স্পেন্ডের থেকেও আর কি যে ইমান কাজই করে এই জিনিসটা অনেক ভালো করে। ও কিন্তু অ্যাড স্পেন্ড করে না। আচ্ছা, ওরা অ্যাডের টাকাটা পুরো ঢালে হচ্ছে কন্টেন্ট রিপারপাজিং এর উপর। ইয়েস, একই কন্টেন্ট বিভিন্ন প্ল্যাটফর্মে বিভিন্ন এভাবে করে ডিজিটাল প্রোডাক্ট অনেক ভালো সেল করা যায় অনেক। অ্যামাজনে কি সেল করা যায় মানে আমি ডিজিটাল? করি নাই, সো আমি বলতে পারবো না। করা যায় আমি জানি, আমি বলছি। আচ্ছা, এটসিতে করা যায়, টিস্প্রিং এ করা যায়, গামরোড বেস্ট আমার কাছে। কারণ গামরোড থেকে বাংলাদেশে টাকা আনা যায় ডিরেক্টলি। আচ্ছা, আপনি যদি কোনোদিন ক্লায়েন্ট থেকে টাকা না আনতে পারেন, গামরোড একটা প্রোডাক্ট তৈরি করে ওখানে পেমেন্ট নিয়ে ওই টাকা নেয় অনেক, 10% কাটে তো অনেক। কিন্তু আপনি বাংলাদেশে আনতে ব্যাংক অ্যাকাউন্ট দেবেন, যে বাংলাদেশে পাঠিয়ে দেবে। তো ভালো একটা ওয়ে। ভেরি সুপার ওয়ে। ইনফ্যাক্ট এমন বাংলাদেশে প্লাগইনস আছে যারা ওয়ার্ডপ্রেস প্লাগইনস বানাইছিল, তারা পেমেন্ট নিচ্ছে পুরো গামরোডে। এখন গিয়ে ধরেন স্টেপটা খুলছে, প্রথম পুরো গামরোডে নিচ্ছে অনেক বছর। আচ্ছা, আচ্ছা, গুড হ্যাক। ভেরি গুড, ভেরি গুড। সো আমার মনে হয় ভাইয়া আমাদের অডিয়েন্সের মোটামুটি আপনার ব্যাপারে আর ডিজিটাল প্রোডাক্ট, এআই সবকিছু নিয়ে যা জানার ভালো আইডিয়া হবে। ইনশাল্লাহ অন্য কোনো একটা পডকাস্টে আবার কথা হবে। সে সময় থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ আমাকে আনার জন্য।